আমাদের একটা ডিটেইলস আছে, সেটা হলো সারফেস বর্ডার। এই জিনিসটা যেখানে লাগবে সে ততটুকু জানলেই হবে, একদম পুরাবন এই সারফেস বর্ডার নিয়ে কখনোই পরীক্ষা খুব একটা ধরে না। আর এই সারফেস বর্ডার খুব একটা মানে জাস্ট কিছু বোনসের অ্যাটাচমেন্টের জন্য বেশি দরকার হয়, এছাড়া খুব একটা যে অ্যান্টেরোমিডিয়াল সারফেস বা মিডিয়াল সারফেস পোস্টেরিয়র সারফেস এইটা এরকম, কিন্তু একদম হুবহু একদম খুব জানা লাগবে এমন কিছু না, তার চেয়ে জেনারেল অ্যানাটমি দিয়ে বেশি ধরে। প্রত্যেকটা অ্যানাটমির বোনস যখন হাতে নিবা তখনই একটা কমন কোশ্চেন হবে যে হোয়াট টাইপ অফ বোন। কমন কোশ্চেন হলো যেমনটা ধরছো এটা মরফোলজিক্যাল টাইপ কি। মরফোলজি অর্থ হলো যে দেখে আমরা একটা ডিফারেন্সিয়েশন করি, মানে কিছু স্ট্রাকচার দেখে আমরা একটা ডিফারেন্সিয়েশন করি যে এই থাকলে আমরা এই বোন নাম দেব। তাহলে এই বোন লং বোন, শর্ট বোন, মিনিয়েচার শর্ট বোন, ফ্ল্যাট বোন, এইভাবে আমরা বিভিন্ন টাইপের বোন করছি। তো তার মধ্যে এই যে লং বোন, এখন যেটা দেখতেছি এটা হলো লং বোন। এটা মোবাইল যদি ভার্টিক্যালি ধরো তাহলে মনে হয় এটা ফুল রেজুলেশনে আসবে। তাহলে লং বোন যখনই ফিমার হাতে নিবা তখনই জিজ্ঞেস করবে কোন টাইপের বোন, মরফোলজিক্যাল টাইপ লং বোন। এরপরে দুই একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ লং বোন। ফাংশন অফ লং বোন হলো ওয়েট বিয়ারিং। আমাদের যে এই যে ওয়েটটা আছে এই ওয়েটটা বিয়ারিং এ হেল্প করে, এর পাশাপাশি লোকোমোশনে হেল্প করে। তারপরে ইট কন্টেইনস বোন ম্যারো। এটার মধ্যে বোন ম্যারো থাকে, যা বোন ম্যারো যদি থাকে তাহলে বোন ম্যারোর ফাংশন জিজ্ঞেস করতে পারে এই বোন ধরলে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ বোন ম্যারো। ইট প্রোডিউস অল টাইপ অফ ব্লাড সেল। অনেক সময় আছে যে রেড বোন ম্যারো ফাংশন মনে হয় রেড ব্লাড সেল, এরকম কিছু না। রেড বোন ম্যারোর ফাংশন কি, প্রোডাকশন অফ অল টাইপস অফ ব্লাড সেলস। তো এরকম দুই একটা কোশ্চেন নিয়ে তারপরে ফিমারের ডিটেইলসে যাবে। প্রত্যেকটা লং বোনই যখন পড়বা তখনই দেখবা যে দুইটা এন্ড আর শ্যাফট এইভাবে ভাগ করছে, আপার এন্ড, লোয়ার এন্ড, শ্যাফট, মাঝখানে যে পার্টটুকু আছে শ্যাফট। তাহলে আপার এন্ড, লোয়ার এন্ড, শ্যাফট। আর এই শ্যাফটের আপার এন্ড কে আবার নাম দিচ্ছে হেড, লোয়ার এন্ড কে আবার টেইল কিন্তু নাম দেয় না। লোয়ার এন্ড বলছে কন্ডাইলার এন্ড, আর লোয়ার এন্ড এভাবে নাম দিছে। তো আপার এন্ডে আবার ভাগ করছে কি হেড, নেক, এভাবে আবার ভাগ করছে, যেটা আমরা ইসেও দেখছিলাম, কি বলে হিউমারাসের ক্ষেত্রে দেখছিলাম। তাহলে আমরা একটু বইয়ের ডিটেইলসে টুকটাক আলোচনা করি। ফিমার লংগেস্ট বোন এন্ড স্ট্রংগেস্ট বোন। একে তো লম্বা, তারপর সবচেয়ে শক্তিশালী, কারণ এটার উপর আমাদের অনেক ওয়েট পড়ে এবং এটার মুভমেন্টের উপরে আমাদের চলাফেরার অনেক কিছু ডিপেন্ড করে। তাহলে এটা দুইটা এন্ড, শ্যাফট ইজ কনভেক্স ফরওয়ার্ডস, এরকম বেশ কিছু আছে। সাইড ডিটারমিনেশন, একটা বোনস যদি দুইটা থাকে আমাদের বডিতে তাহলে কমন কোশ্চেন, এটা কিভাবে বুঝলা রাইট সাইডের বোন, অথবা এটা কিভাবে বুঝলা লেফট সাইডের বোন, এরকম একটা কোশ্চেন আসবে। তাহলে সেটা বুঝতে হবে যে কি কি পয়েন্ট গুলো বললে আমার এই কোশ্চেনটা মানে অ্যান্সারটা ফুলফিল হবে। তারপরে অ্যানাটমিক্যাল পজিশন, আমাদের বডিতে বোনটা কিভাবে থাকে তার মানে আমি হাতে যেভাবে ধরলে আমার বডির মধ্যে ঠিক ওইভাবে থাকে, সেই পজিশনটাই হলো অ্যানাটমিক্যাল পজিশন। তো সাইড ডিটারমিনেশন আর এটা 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 প্রথমেই এই যে আপার এন্ড বিয়ার্স, মানে আপার এন্ড দিয়া আর লোয়ার এন্ড তুমি কিভাবে চিনলা। আপার এন্ড আমরা চিনবো একটা রাউন্ডেড হেড থাকবে, তারপরে হেডটার প্লেসমেন্ট কোথায় হবে, মিডিয়ালি, এন্ড সিলিন্ড্রিক্যাল শ্যাফট ইজ কনভেক্সিটি ফরওয়ার্ডস। এই তিনটা পয়েন্ট আমরা যদি হিসাব করে বোনটা হাতে নেই তাহলেই আমাদের বোনটার সাইড ডিটারমিনেশন আমরা পেয়ে যাব। যে পাশে ধরলে এই তিনটা পয়েন্ট মেনে চলবে সে পাশেই ওই বোনটা, তাহলে সেই পাশে। তাহলে এই হার্ড পার্ট কখনো সামনাসামনি বোনস না নিয়ে পড়ানো উচিত না। তারপরে যেহেতু এখন উপায় নেই তাই এইভাবে আমাদের একটু বুঝে নিতে হবে। তাহলে যাদের কাছে ফিমার যদি থাকে তাহলে হাতে নাও এবং হাতে নিয়ে হেড
আপার এন্ড আর লোয়ার এন্ড দুইটা খুঁজে বের করো। আপার এন্ড তো দেখলেই বুঝবা, সবচেয়ে সহজ। এবং হেডটা কোন দিকে থাকবে? মিডিয়ালি। হেডের ডিরেকশন থাকবে মিডিয়ালি। যেমন আমি এই এখন যে ছবিতে যে বোনটা দেখাইছি, এটা হলো রাইট সাইডের বোন, রাইট ফিমার। এই হেডের ডিরেকশন কোন দিকে? মিডিয়ালি। আমরা তো জানি বডির এদিকে মিডিয়াল, এদিকে ল্যাটারাল, মিডিয়ালি। আরেকটা বলছে শ্যাফট কনভেক্সিটি ইজ ফরওয়ার্ডস। আমরা যদি বোনটাকে একটু ঘুরাই, সাইড থেকে দেখি, তাহলে আমরা এইভাবে দেখতে পাবো। আমরা যদি সাইড থেকে দেখি তাহলে এইভাবে দেখতে পাবো। এই তাহলে পাশ থেকে যদি দেখি তাহলে এই হলো অ্যান্টেরিয়র, এই হলো পোস্টেরিয়র। এবং কনভেক্সিটি কোন দিকে? শ্যাফটের সামনের দিকে। অর্থাৎ এই সারফেসটা হলো কনকেভ, কনভেক্স মানে উত্তল, সামনের দিক থেকে উত্তল আর পিছনের দিক থেকে অবতল, কনকেভ। এটাই বুঝাইছে যে শ্যাফট কনভেক্সিটি ইজ ফরওয়ার্ডস। এর পাশাপাশি আরো দুই একটা যদি পয়েন্ট অ্যাড করো কোনো সমস্যা নাই, কিন্তু এই তিনটা পয়েন্ট মাস্ট বলতে হবে। আপার এন্ড বিয়ার্স এ হেড which directs medially, shaft convexity is forwards। এই দুটো পয়েন্টই মেইন আর কি। আচ্ছা, হেড ইজ ডিরেক্টেড মিডিয়ালি এন্ড স্লাইটলি ফরওয়ার্ডস। ঠিক আছে, মিডিয়ালি, আপওয়ার্ডস এন্ড স্লাইটলি ফরওয়ার্ডস, তিনটা পয়েন্ট একসাথে বলছে। এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনে। আসলে অ্যানাটমিক্যাল পজিশনে অনেকটা সাইড ডিটারমিনেশন, কাছাকাছি দেখবো পয়েন্টগুলো। তাহলে অ্যানাটমিক্যাল পজিশন যখন আসবে, পজিশন অফ দ্য অ্যানাটমিক হেড, তখন তিনটা পয়েন্ট কিন্তু বলতে হবে। আমি যদি হেডটাকে এখন একটা দাগ দেই তাহলে এরকম হবে, এই। অর্থাৎ হেডের ডিরেকশনটা যদি আমি বলি উপরের দিকে আছে, হ্যাঁ উপরের দিকেই তো গেছে। আবার যদি বলি মিডিয়ালি আছে, হ্যাঁ একটু মিডিয়ালিও গেছে। তাহলে দুইটা পয়েন্ট এক হলো, আপওয়ার্ডস এন্ড মিডিয়ালি, আপওয়ার্ডস এন্ড মিডিয়ালি। একই সাথে আমি যদি একটু সাইড থেকে তাকাই তাহলে দেখো হেডটা একটু সামনের দিকে গেছে, একটু সামনের দিকে গেছে। এই জন্য তিনটা পয়েন্ট একসাথে মিলাইছে, আপওয়ার্ডস, মিডিয়ালি এন্ড স্লাইটলি ফরওয়ার্ডস। অথবা মিডিয়ালি আগে বলতে পারো, মিডিয়ালি যেহেতু বেশি থাকে, মিডিয়ালি, আপওয়ার্ডস এন্ড স্লাইটলি ফরওয়ার্ডস। এর জন্য তিনটা পয়েন্ট কিন্তু একসাথে দিছে। তাহলে এই অ্যানাটমিক্যাল পজিশনের জন্য প্রথমে বলবো মিডিয়ালি, দেন আপওয়ার্ডস, দেন স্লাইটলি ফরওয়ার্ডস। এন্ড shaft is directed obliquely downwards, and medially, so the lower surface of two condyle of the femur lies in the same horizontal plane. তো আমরা এই ছবিতে দেখতেছি যে তোমাদের হাতে যদি ফিমার থাকে তাহলে এটা লক্ষ্য করবা, এই যে ফিমারটা অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী এখানে সেটআপ করা আছে এবং শ্যাফটটা কিছুটা বাঁকা ভাবে আছে। আমি যদি এখানে একটা মিড লাইন টানি তাহলে বাঁকাটা খেয়াল করো যে মিড লাইন থেকে আপার এন্ড যত দূরে, মিড লাইন থেকে লোয়ার এন্ডটা তত দূরে না, লোয়ার এন্ডটা মিড লাইনের খুব কাছে চলে আসছে। অর্থাৎ শ্যাফটটা আছে কেমন? অবলিকলি। প্রথম পয়েন্টটা খেয়াল করো, শ্যাফট লাইস অবলিকলি বা ডিরেক্টেড অবলিকলি ডাউনওয়ার্ডস এন্ড মিডিয়ালি। অর্থাৎ যখন সে নিচের দিকে আসছে তখন সে একটু মাঝের দিকে চলে গেছে। অর্থাৎ এখানে এই যে নিচের দিকে গ্যাপটা একটু কমে গেছে, তার মানে ডিরেকশন কেমন? ডাউনওয়ার্ডস এন্ড মিডিয়ালি। এর কারণটা কি? এর কারণটা হলো এই, আমরা যদি এটা ভার্টিক্যালি ধরতাম তাহলে এই যে দুইটা কন্ডাইল, এই দুইটা কন্ডাইলের যে লোয়ার পয়েন্টটা, এই পয়েন্টটা সেম হরাইজন্টাল লাইনে থাকতো না। তো এই দুইটা পয়েন্ট যেন সেম হরাইজন্টাল লাইনে থাকে, এই দুইটা পয়েন্ট যেন একটা হরাইজন্টাল লাইনে থাকে, সেজন্য এই ফিমারটা এরকম একটু বাঁকা থাকে। দুইটা এইভাবে একটু বাঁকা থাকলে এই দুইটা হরাইজন্টাল লাইনে থাকে। তো সেটাই বলছে যে এটা। তো এটা যখন আমরা হাতে ধরবো, একটা ফিমার যখন আমরা হাতে ধরবো তখন আমাদের ধরার কিছু টেকনিক আছে।
দেখো এখানে এই যে টেকনিকটা হলো, আমাদের একটা আঙুল দিয়ে হাতের একটা আঙুল এই পয়েন্টে রেখে, এই পয়েন্টে রেখে ফিমারটাকে ঝুলাইয়ে ধরতে হবে। এই যে পয়েন্টে হলুদ রঙ, আচ্ছা হলুদ রঙ এইখানে একটা আঙুল দিয়ে, এখানে এভাবে একটা আঙুল দিয়ে এটা ঝুলাইতে হবে। ঝুলাই ধরলে এই ফিমারটা এমনিতেই যে অ্যাঙ্গেলে থাকার কথা সেই অ্যাঙ্গেলে চলে যাবে। ঝুলাই ধরলে ফিমারটা ঠিক যতটুকু বাঁকা থাকার কথা ততটুকু বাঁকা হয়ে চলে যাবে। প্রথমে আমরা যদি এটা রাইট ফিমার হয় তাহলে এটা রাইট ফিমারের ইন্ডেক্স ফিঙ্গারে এই নেকটার এইখানটা রেখে ঝুলাই দেব। এই পয়েন্টে ইন্ডেক্স ফিঙ্গারটা রেখে এটা ঝুলাই দেব। তারপরে ও একটু বাঁকা হয়ে যাবে। ওই বাঁকা অবস্থায় আমি আবার লেফট হ্যান্ড দিয়ে ধরে আবার ফিমারটা রাইট হ্যান্ডে ধরব। যে পাশের বোন সেই পাশে হ্যান্ড দিয়ে ধরতে হবে। তো প্রথমে রাইট হ্যান্ড দিয়ে আমরা অ্যাঙ্গেলটা খুঁজে পাইছি, তারপরে লেফট হ্যান্ড দিয়ে ওই অ্যাঙ্গেল অবস্থায় ধরে আবার ওটা রাইট হ্যান্ড দিয়ে ধরে ফেলবো এবং ওটা শ্যাফটের এই এরিয়ায় ধরবো। আঙুলগুলো থাকবে শ্যাফটের এই এরিয়ায়। তাহলে পরীক্ষার সময় এই জিনিসটা মেনে একটু ধরতে হবে যে প্রথমে আমি অ্যাঙ্গেল ঠিক করব, তারপরে অ্যাঙ্গেল ঠিক করার পরে তারপরে আমি ওইটা লেফট হ্যান্ড দিয়ে ধরে আবার রাইট হ্যান্ডে সুইচ করবো। এটা যেন মাথায় থাকে, আবার লেফট হ্যান্ডে ধরে বসে থাকা যাবে না। তাহলে আমরা ঠিক এইখানে আঙুল দিয়ে আমরা ফিমারের অ্যাঙ্গেলটা খুঁজে পাই। অথবা আমরা এই যে লোয়ার এন্ডটা যে আছে, তুমি তো অবশ্যই টেবিলের সামনে বসে পরীক্ষা দিবা। টেবিলের উপর যদি আঙুল ফিমারটা রাখো, তাহলে টেবিলের উপর যদি ফিমারটা রাখো তাহলে এই দুইটা লোয়ার এন্ড যখন টেবিলটা টাচ করবে তখন দেখবা যে ফিমারটা একটু অ্যাঙ্গুলেটেড অবস্থায় আছে। ফিমারটা একটু এভাবে মিডিয়ালি বাঁকা হয়ে আছে। তাহলে ওইটাও একটা অ্যানাটমিক্যাল পজিশন। তাহলে আমাদের প্র্যাকটিক্যালি জানতে হবে যে ফিমারের যে আমাদের বডির সাথে এই যে একটা অ্যাঙ্গেল ফর্ম করে থাকে, মিড লাইনের সাথে যে একটা অ্যাঙ্গেল ফর্ম করে থাকে, প্যারালাল থাকে না, তাহলে এটা কিভাবে খুঁজে পাবো? এক হচ্ছে আমরা ওইখানে আঙুল দিয়ে খুঁজে পেতে পারি, অথবা তুমি দুইটা পসিবিলিটি পরীক্ষার সময় অ্যাপ্লাই করতে পারো। আঙুল দিয়ে ধরলা, ওইভাবে রাইট হ্যান্ডে ধরলা, আবার ঠিক একই সময় টেবিলটা একটু টাচ করলা লোয়ার হ্যান্ড দিয়ে। তাহলে স্যাররা বুঝে ফেলবে যে তুমি দুইটা পয়েন্টই জানো এবং ঠিকভাবে মানে প্র্যাকটিক্যালটা জানো, যে তোমাকে ঠিকভাবে ধরানো তুমি শিখছো। তাহলে ফিমার হাতে ধরার টেকনিক এটা কিন্তু একটু নোট করে লিখে রাখো যে আমি ডান হাতের মানে রাইট সাইডের ফিমার রাইট ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ঝুলাই ধরবো, তারপর সে ঝুলন্ত অবস্থায় লেফট হ্যান্ড দিয়ে ধরে আবার রাইট হ্যান্ডে সুইচ করবো। এরপরে আমি টেবিলের উপর লোয়ার এন্ডটা টাচ করবো এবং দেখবো যে লোয়ার এন্ডটা দুইটা এন্ডই টাচ করে কিনা ওই অ্যাঙ্গেলে ধরলে। যদি টাচ করে তাহলে বুঝবো যে আমার ধরাটা ঠিক হয়েছে। তাহলে এই হলো ফিমার ধরার টেকনিক। এখানে অনেক ডিটেলস আছে, আপার এন্ড লোয়ার এন্ড, হেড আছে, তারপরে নেক আছে। নেকের কিছু জানতে হবে যে নেকের আপার বর্ডার লোয়ার বর্ডার বা এরকম কিছু আছে। এগুলো হচ্ছে ইন্টারট্রোকেন্টারিক লাইন আর ক্রেস্ট। আচ্ছা, ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট আর ইন্টারট্রোকেন্টারিক লাইন এই দুইটা একটু দরকার আছে। তাহলে আমরা নেক এরিয়াটা বুঝতে পারতেছি যে শ্যাফটের সাথে যতটুকু কানেক্ট করছে, যে অংশটুকু শ্যাফটের সাথে হেডকে কানেক্ট করছে, এই ছবিতে যে কালারফুল আমরা দেখতেছি এখানে এই অংশটাই হলো নেক। শ্যাফটের সাথে যে হেডকে কানেক্ট করছে সেই পার্টটাই হলো নেক। এর পাশাপাশি এটা আমরা এন্ট্রিয়ারলি কিন্তু সামনের দিক থেকে তাকাই দেখতেছি। এর পাশাপাশি এখানে একটা উঁচু জায়গা আছে, এটার নাম হলো গ্রেটার টোকেন্টর, অলরেডি তোমরা জানো। আর এটা যদি আমি ঘুরাই তাহলে এখানে একটা আছে লেজার টোকেন্টর, অর্থাৎ লেজার টোকেন্টরটা অনেকটা পোস্টেরও মিডিয়ালি থাকে, ওই যে লেজার টোকেন্টর দেখানো যাইতেছে, আর এটা হলো গ্রেটার টোকেন্টর। তো নেক, আচ্ছা, নেক হ্যাজ টু বর্ডার্স, টু সারফেস, আপার বর্ডার লোয়ার বর্ডার, অ্যান্টেরিয়র সারফেস পোস্টেরিয়র সারফেস, এভাবে দুইটা ভাগে ভাগ করছে। আচ্ছা, তাহলে আমরা দেখি যে অ্যান্টেরিয়র সারফেস হলো ইন্টারট্রোকেন্টারিক লাইন আর পোস্টেরিয়র সারফেস হলো ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট। লাইন এক জিনিস, ক্রেস্ট আরেক জিনিস। ক্রেস্ট মানে যেখানে একটা উঁচু জায়গা তৈরি হয়েছে, আর লাইন মানে যেখানে ওইভাবে কোনো মানে একটা জাস্ট লাইনের মতো থাকে কিন্তু এখানে ওরকম উঁচু কোনো জায়গা বা টিউবার কিছু নাই। এইখানে একটা ছোট পয়েন্ট আছে যে
a little more than of its half medial half is intercapsular। এই পয়েন্টে আমরা পরবর্তীতে আসবো। তাহলে এরপরে দুই একটা অ্যাঙ্গেল আছে, টর্সন অ্যাঙ্গেল, শ্যাফট অ্যাঙ্গেল, নেক শ্যাফট অ্যাঙ্গেল, এভাবে কিছু অ্যাঙ্গেল আছে। অ্যাডাল্টের নেক শ্যাফট অ্যাঙ্গেলটা একটু লাগে, এখানটা একটু দরকার আছে। আর এখানে একটা পয়েন্ট আছে ক্যালকার ফিমোরালি, এই নেকের এখানে নেকের যে লোয়ার বর্ডার আছে, দেখো এখানে যে একটা এই মডেলটা আমাদের ইসে আছে, ডিপার্টমেন্টে আছে। এখানে এটা এখানে মার্কিং করে দেওয়া উচিত ছিল, তাহলে দারুণ হতো। এখানে দেখো একটা বোনস কাটা হয়েছে, একদম এটা একটা করোনাল সেকশন। বোনসটা কাটা হয়েছে, কাটার পরে একটু খেয়াল করো এই যে ভিতরের দিকে এটা হলো স্পঞ্জি বোন, ভিতরের দিকে যে ফাঁপা ফাঁপা আছে যে এটা হলো স্পঞ্জি বোন। আর বাইরের দিকে এই যে একদম সলিড বোনটা আছে এটা হলো কম্প্যাক্ট বোন। এগুলো কিন্তু প্রত্যেকটা বোন হাতে নিলে ওই টপিকই আছে প্রফের ইসে, যে প্রথমে বোনের কিছু গ্রস অ্যানাটমি জেনে তারপরে আবার জেনারেল অ্যানাটমি সম্পর্কে জিজ্ঞেস করতে হবে। তাহলে আউটার কম্প্যাক্ট, ইনার স্পঞ্জ আমরা দেখতেছি। এইখানে এই হলো নেকের আপার বর্ডার, এইটা হলো নেকের লোয়ার বর্ডার। তাহলে এই লোয়ার বর্ডার এখানে দেখো কম্প্যাক্ট বোনটা অনেক ঠিক, লোয়ার পার্টে কম্প্যাক্ট বোনটা অনেক ঠিক। এই থিকনেসটা কিভাবে হয়েছে, কম্প্যাক্ট বোনটা অনেক ঠিক হয়ে তারপর হচ্ছে। কারণ কি এই জায়গার উপর হিউজ প্রেসার পড়ে, যখন উপর থেকে ওয়েটটা আসে তখন নেকের লোয়ার বর্ডারে মেইনলি প্রেসারটা পড়ে। এই জন্য এখানের কম্প্যাক্ট বোনটা অনেক ঠিক। তাহলে এইটাই বইয়ে ওই পয়েন্টে এটা বলা হয়েছে যে ক্যালকার ফিমোরালি along with its concavity, ওই যে লোয়ার বর্ডারে ওইটা একটু ঠিক হয়ে যায়। তাহলে শ্যাফট অ্যাঙ্গেল কত অ্যাডাল্টে 120, এটা ওল্ড এজে একটু কমে যায়, হ্যাঁ 120 হয়। তাহলে আমরা দেখতেছি যে এখানে যে এই যে শ্যাফট এবং নেকের যে অ্যাঙ্গেল, এখানে যদি আমি একটা এইভাবে লাইনটা নিই আর এভাবে একটা লাইনটা নিই, তাহলে এই দুইটার মধ্যে যে অ্যাঙ্গেলটা হয় ওটা 125, এটাই হলো নেক শ্যাফট অ্যাঙ্গেল। এরপর আরো দুই একটা অ্যাঙ্গেল আছে, ওগুলো না জানলে হবে। নেক শ্যাফট অ্যাঙ্গেলটা হলো মেইন। ব্লাড সাপ্লাই অফ দা হেড, নেক মানে মেনলি হেড অফ দা ফিমার, এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা পড়া, এটা দেখে আজকে একটু টাচ করবো। গ্রেট হার্ট টোকেন্টার, গেটার টোকেনটার ডিটেইলস তোমরা একটু দেখো। এটা অ্যাপেক্স এ আছে, তবে গেটার টোকেনটা ধরলেই জিজ্ঞেস করবে যে হঠাৎ দ্য মাসেল অ্যাটাচমেন্ট অফ দিস এরিয়া। এবং আরেকটা কমন কোশ্চেন যে এটা কোন টাইপের এপিফাইসিস, একদম কমন কোশ্চেন। এপিফাইসিস নিয়ে জিজ্ঞেস করবে যে এই যে গেটার টোকেনটার এটা কি আফটার বার্থ থাকে, এটা কখন ডেভেলপড হয় এবং এটা কোন টাইপের এপিফাইসিস, একদম কমন কোশ্চেন। এখানে আমরা অ্যান্টেরিয়র সারফেস, তারপরে ট্রোকেন্টারিক ফোসা, এরকম কিছু স্ট্রাকচারের নাম আমরা আগে থেকেই জানি। লেজার ট্রোকেন্টার, এটা একটা পিরামিডাল কনিকা, এটা পোস্টেরিয়র ইনফেরিয়র পার্ট অফ দা নেকে থাকে, জাংশন অফ দা নেক আর শ্যাফটে থাকে পোস্টেরিয়র ইনফেরিয়র পার্টে। ইন্টার ট্রোকেন্টারিক লাইন, এইমাত্র আমরা পড়ছি যে অ্যান্টেরিয়র সারফেসে থাকে এটা। আরেকটা আছে ইন্টার ট্রোকেন্টারিক ক্রেস্ট, এটা পোস্টেরিয়র সারফেস অফ দা নেকে থাকে। অ্যান্টেরিয়র ট্রোকেন্টারিক লাইনটাই পরবর্তীতে স্পাইরাল লাইন হয়ে নিচের দিকে নেমে লিনিয়ার স্পাইরাল দিকে চলে যায়। আর ইন্টার টোকেন্টারি ক্রেস্ট, ওইখানে একটা টিউবারকল থাকে, কোয়াড্রেট টিউবারকল। জাস্ট কি পয়েন্টগুলো আমি টাচ করতেছি। শ্যাফট, এই শ্যাফটের ডিটেইলস এখানে অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, এরকম অনেক কিছু আছে। কি বলে অ্যান্টেরিয়র বর্ডার, ল্যাটারাল বর্ডার, এরপরে এর মানে আপার হাফে তিনটা বর্ডার, মিডল হাফে তিনটা বর্ডার, লোয়ার হাফে তিনটা, আবার সারফেস এরকম আলাদা হয়ে গেছে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ইয়া হলো লিনিয়া অ্যাসপেরা। লিনিয়া অ্যাসপেরা, ইট ইজ এ rounded iliac posterior border is formed by a broad rounded ridge called linea aspera। এই লিনিয়া অ্যাসপেরা অ্যাটাচমেন্ট একটু জিজ্ঞেস করে, যদি একটু জটিল অনেকগুলো স্ট্রাকচার থাকে তাহলে লিনিয়া অ্যাসপেরা অ্যাটাচমেন্ট একটু লাগবে। এটা পোস্টেরিয়র বর্ডারে ফর্ম করে। তো এখানে অনেক বর্ডার গুলো আছে, এই ডিটেইলসে যদি
কিছু মনে না থাকে দরকার নাই, জাস্ট অ্যাটাচমেন্ট অফ দা মাসেলে যে সব পয়েন্টগুলো আসবে সেগুলো পড়লেই হবে। এগুলো পরবর্তীতে এখন পড়তে পারো, যার সময় আছে, কিন্তু মনে থাকবে না এই বর্ডার গুলো মনে থাকবে, কারণ অনেক এক একটা বংশের এক এক রকম বর্ডার স্টাইল। জাস্ট ইম্পর্টেন্ট কি পয়েন্টটা মনে রাখলেই হবে। যেমন শ্যাফটের ক্ষেত্রে লিনিয়ার স্প্রা মাস্ট, একই সাথে গ্লুটিয়াল টিউবারসিটি এখানে কই, আচ্ছা পপলিটিয়াল সারফেস, এটা আমরা পড়ছিলাম যে পোস্টেরিয়র সারফেস, লোয়ার এন্ডের যে পোস্টেরিয়র সারফেস, সেখান থেকেই আমরা বলছিলাম পপলিটিয়াল সারফেস, এটা ফ্লোর অফ দা পপলিটিয়াল ফোসা ফর্ম করে। এরপরে সে আমরা আর্টিকুলার সারফেস, এখানে মিডিয়াল কন্ডাইল এবং ল্যাটারাল কন্ডাইল, এভাবে দুইটা কন্ডাইল আছে এবং দুইটার মধ্যে জন্য আবার দুইটা আলাদা এপিকন্ডাইল আছে, ল্যাটারাল এপিকন্ডাইল, মিডিয়াল এপিকন্ডাইল, ওখানে কিছু মাসেলের অ্যাটাচমেন্ট আছে। পরে ইন্টারকন্ডাইলার ফোর্স, আচ্ছা অ্যাটাচমেন্ট অফ দ্য ফিমার, এখানে কোনটা কোনটা মেইনলি ইম্পর্টেন্ট, কি বলে এই অ্যাটাচমেন্ট অফ দ্য ফিমার, গ্রেটার ট্রোকেন্টারের অ্যাটাচমেন্ট, এটা তোমাদেরকে যখন মাসেল পড়ছি গ্লুটিয়াল রিজনের, তখন এটা আলাদাভাবে বুঝাইছিলাম যে এই মাসেলগুলো উপর থেকে নিচে এইভাবে থাকে, একদম টিপে কোনটা, হ্যাঁ গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাস, তারপরে যে পাঁচটা মাসেল বলছিলাম যে পাইরিফর্মিস, এর উপরে নিচে কিভাবে কি হয়, এই ডিটেইলস গুলো তোমাদের পড়ানো হয়েছে। তাহলে হঠাৎ দা মাসেল অ্যাটাচমেন্ট অফ দা গ্রেটার ট্রোকেন্টার, তুমি জাস্ট বোনসটা হাতে নিয়ে উপর থেকে যদি এইখানে পাইরিফর্মিস এখানে এইভাবে যদি দেখাও তাহলে হবে, অথবা একটু বললা যে অ্যাপেক্সে থাকে এইটা, তারপরে অ্যান্টেরিয়র সারফেস এইটা, আর এই যে একদম আপার রাফ ইমপ্রেশন, মিডিয়াল সারফেস, এত ডিটেইলস না জানলে হবে, তুমি জাস্ট লোকেশনটা যে হ্যাঁ গ্রেটার ট্রোকেন্টারে এই সিরিয়ালে এই মাসেলগুলো থাকে, তাইলেই হবে। তাহলে গ্রেটার ট্রোকেন্টারের যে এটা অ্যাটাচমেন্ট, এটা একটু আলাদাভাবে জানতে হবে। তাহলে এইগুলো হলো সব মাসেলের কি ইনসারশন, এগুলো হলো সব মাসেলের ইনসারশন। আমাদের বইতে এই কালার যে বইগুলো আছে আমরা পিডি 40 থেকে কিনতে পারি, এখানে তো সুন্দর কালারিং করা আছে। এই এখানে তাহলে সেই মাসেল গুলো দেখে নেবে, গ্লুটিয়াস মিডিয়াস কোথায়, মিনিমাস কোথায়, গ্রেটার ট্রোকেন্টারে মাসেল অ্যাটাচমেন্ট ইম্পর্টেন্ট, এটা ধরবে। এরপরে আসি আমরা লেসার ট্রোকেন্টার, লেসার ট্রোকেন্টারে ইলিওসোয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনসারশন অফ দ্য ইলিওসোয়াস, এটার হলো মেইন ফ্লেক্সর, আমাদের হিপ জয়েন্টের মেইন ফ্লেক্সর হলো ইলিওসোয়াস মাসেল, ইলিয়াকাস আর সোয়াস মেজর, এই দুইটা মিলে তারপরে ইলিওসোয়াস মাসেল তৈরি করে। ডিটেইলসে পড়ানোর টাইম কই, তাইলে তো আরো নেক্সট ব্যাচের সাথে পড়াইতে হবে। জাস্ট কি পয়েন্ট গুলো পড়ে রাখো, আর এগুলো নিয়ে বেশি টাইম লস করো না, আর তোমাদের হয়তো বেশি সময়ও নাই, সম্ভবত সামনেই হয়তো পরীক্ষার ডেট দিয়ে দেয় কিনা কে জানে, আর 3-4 মাস মধ্যে, সামনের মাসেই নতুন ব্যাচ চলে আসবে। ডিটেইলস বলতে এর যে ডিটেইলস দরকারও নাই, যা পড়াইতেছি এনাফ, এগুলা এই সারা বই পড়িয়া তারপরে পরীক্ষার সময় সারা মানে পুরো বডির বোনস তোমার কিন্তু মাথায় রাখতে হবে পরীক্ষার সময়, এটা খেয়াল করিয়া। কাজে এমন ভাবে পড়বা যতটুকু দরকার আছে, যতটুকু তোমার পরবর্তীতে মনে থাকবে। আমি নিশ্চিত সারফেস ওয়াটার তোমরা মানে 80% ভুলে যাবা এবং গোলাই ফেলবা। তার চেয়ে গ্রেটার ট্রোকেন্টারে এই মাসেল শেষ, ওইখানে বেশি ডিটেইলস পড়বা না, এপেক্স এইটা, ল্যাটারাল সারফেস এইটা, এত ঝামেলায় যাবা না। লেসার ট্রোকেন্টার ইলিওসোয়াস, ইলিয়াকাস, সোয়াস, ইন্টারট্রোকেন্টারিক লাইন, সামনের দিকে আছে ইন্টারট্রোকেন্টারিক লাইন, ওখানে কিছু লিগামেন্ট আর ইসের কথা বলা আছে, দেখো ক্যাপসুলার লিগামেন্ট আর আপার ব্যান্ড অফ দা ইলিওফিমোরাল লিগামেন্ট, আইলিয়াম থেকে ফিমারে যে এটা আসে, এটা আমি একটু দেখাইতে চাই ছবিতে। আচ্ছা আসতেছি। এখানে আমরা ফিমারের হেডের অ্যাটাচমেন্ট আমরা দেখতেছি, তার আগে একটু জয়েন্ট নিয়ে একটু দুই একটা আইডিয়া আবার শেয়ার করি, তোমরা হয়তো অলরেডি জানো।
টিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্টের ছবি আমরা দেখতেছি, একটা টিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্টের আমরা ছবি আমরা দেখতেছি। তো এখানে যেটা আমরা দেখতেছি সেখানে হলো যে একটা টিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্টে দুইটা আর্টিকুলার সারফেস থাকে। আমরা যে জয়েন্টের ফিমারের যে হেডে সেখানে কি কি জয়েন্ট, ফিমারের হেড আর এসিটাবুলাম দুইটা মিলে আর্টিকুলার সারফেস তৈরি করে। সেখানে হলো আর্টিকুলার সারফেস অনেকটা এরকম একটা কাপ, তার মধ্যে বল ঢুকে আছে। এইটারও ওইরকমই ধরা যায় যে আর্টিকুলার সারফেস যদি এখানে এরকম দিতাম তাহলে ওটা একইভাবে রিপ্রেজেন্ট করতে যায়। একটা টিপিক্যাল জয়েন্ট আর্টিকুলার কার্টিলেজ থাকে। এটা আর্টিকুলার কার্টিলেজ কি জিনিস, তোমরা যখন মুরগির মাংসের রান খাও সেই রানের মাথায়, রানটাই কিন্তু ফিমার, সেই রানের মাথায় যে কুরকুরে হাড্ডিটা থাকে সেটাই হলো আর্টিকুলার কার্টিলেজ। এটার জন্যই আমাদের মানে ওইখানে স্লাইডিং হয়, ওইখানে ফ্রিকশন কম হয়, বা ফ্রিকশন হলো সাইনোভিয়াল ফ্লুইডের জন্য। অরিজিন এবং ইনসারশন বলতে কি বোঝায়, এটা তো কবে যেন আলাপ করছিলাম। আচ্ছা, এটা মনে হয় সুপিরিয়র এক্সট্রিমিটি যাদের পড়েছে তাদের সময় মনে হয় বলছিলাম। আচ্ছা, যাই হোক, একটা সাইনোভিয়াল জয়েন্টের এটা বুঝি, সেটা হলো যে আর্টিকুলার কার্টিলেজ, এটা হলো একটা ওই যে ইটা থাকে মাথায়, যে কুরকুরে হাড্ডিটা থাকে, সেটাই হলো আর্টিকুলার কার্টিলেজ। এরপরে এই দুইটা যে আর্টিকুলার সারফেস, এদের চারদিকে এইভাবে কিন্তু প্যাক করা, এখানে কেটে ফেলা হয়েছে, এইভাবে কিন্তু চারদিক ঘুরে একটা ক্যাপসুলের মতো তৈরি করে, চারদিকে ঘুরে একটা ক্যাপসুলের মতো তৈরি করে। এই ক্যাপসুলটার নাম হলো জয়েন্ট ক্যাপসুল। নাম কি? জয়েন্ট ক্যাপসুল। জয়েন্ট ক্যাপসুলে দুইটা লেয়ার থাকে, আউটার ফাইব্রাস লেয়ার এন্ড ইনার সাইনোভিয়াল লেয়ার। আউটার ফাইব্রাস লেয়ার ওটা দেখতে সাদা, আর ইনার ফাইব্রাস লেয়ার, ইনার অনেকটা সেরাস লেয়ারের মতো সাইনোভিয়াল লেয়ার থাকে। এই সাইনোভিয়াল লেয়ার থেকে ফ্লুইড সিক্রেট হয়, সেটাকে আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড। এই যে জায়গাটা যে আছে, এই জায়গার মধ্যে টোটালটা সাইনোভিয়াল ফ্লুইড আছে। অর্থাৎ দুইটা আর্টিকুলার কার্টিলেজের মধ্যে কিছু ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড। ওটা একটা পিচ্ছিল ফ্লুইড, যেটা এই যে দুইটা আর্টিকুলার কার্টিলেজের মধ্যে ফ্রিকশন প্রিভেন্ট করে। ফ্রিকশন হলে যে ড্যামেজ হতো সেটা প্রিভেন্ট করে। আমরা একটু এখানে যাই। এখানে দেখো, এটা আমি সরাই দেখুন, লিগামেন্ট ইলিওফিউরাল। এখানে দুইটা আমরা দেখতেছি যে এই যে বাইরের দিকে এই যে টিক চিহ্ন দিলাম, এটা হলো ইলিওফিউরাল লিগামেন্ট, আইলিয়াম থেকে ফিমারে আসছে, এবং এটা এই যে ইন্টারটোকেন্টারিক লাইন যে আছে সেখানে অ্যাটাচমেন্ট আছে। পাশাপাশি এটার ভিতরে এই যে একটা টিক দিলাম, এটা হলো জয়েন্ট ক্যাপসুলের ফাইব্রাস লেয়ার। জয়েন্ট ক্যাপসুলের ফাইব্রাস লেয়ার, এটা এই পাশে এইভাবে অ্যাটাচমেন্ট থাকে, এটা এই পাশে এইভাবে অ্যাটাচমেন্ট থাকে। এই জয়েন্ট ক্যাপসুলের ফাইব্রাস লেয়ার যদি আমরা খুলে ফেলি, মানে সরাই ফেলি, তাহলে একটা পাতলা একটা পর্দা এখানে যদিও দেখানো হয় না, সেটা অনেকটা এরকম থাকে, অনেকটা এরকম থাকে, এবং সেটাকে বলবো আমরা সাইনোভিয়াল লেয়ার অফ দা জয়েন্ট ক্যাপসুল। তাহলে এই আউটার আর ইনার দুইটা মিলে তারপর তৈরি করে কি জয়েন্ট ক্যাপসুল। এবং এইখানে কি থাকে, এই যে সাইনোভিয়াল লেয়ার যে আছে, এই স্পেসে কি থাকে, সাইনোভিয়াল লেয়ারের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। এবং এই হেডের এখানে আর্টিকুলার কার্টিলেজ, আবার এসিটাবুলার মধ্যে আর্টিকুলার কার্টিলেজ, এই দুটো তো আছেই। তাহলে আমরা একটা জয়েন্ট সম্পর্কে আইডিয়া পেলাম যে একটা জয়েন্টে জয়েন্ট ক্যাপসুল থাকে। জয়েন্ট ক্যাপসুলে আবার দুইটা লেয়ার থাকে, ফাইব্রাস লেয়ার আউটার এন্ড সাইনোভিয়াল লেয়ার ইনার। সাইনোভিয়াল লেয়ারটা একদম নরম পলিথিনের মতো, আর ফাইব্রাস লেয়ারটা শক্ত লিগামেন্টাস একটা স্ট্রাকচার। তো এখানে হেডে অ্যাটাচমেন্ট একটু খেয়াল করো। এখানে এই যে সামনের দিকে আমরা দেখতেছি ইন্টারট্রোকেন্টারিক লাইন, ইন্টারট্রোকেন্টারিক লাইন, আর পোস্টিরিয়র সারফেসে এই যে উঁচু হয়ে আছে এটা হলো ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট। এখানে পোস্টিরিয়র সারফেসটা একটু দেখাই। আচ্ছা, এখানে কি আছে, ইন্টারট্রোকেন্টারিক ক্রেস্ট। তাহলে আমরা লাইন চিনলাম সামনে, আর পিছনে আছে কি ক্রেস্ট। তো ইন্টারট্রোকেন্টারিক লাইনে আমরা এইমাত্র ছবিতে দেখছি যে একটা ফাইব্রাস যে ক্যাপসুল, সেটা যে ফাইব্রাস লেয়ারটা সেটা কিন্তু এখানে অ্যাটাচ থাকে, সেটাই বোঝানো হয়েছে। এই ছবিটা নিটার থেকে নেওয়া, তোমরা একটু ছবিটা নিটারে যদি পারো খুঁজে বের করে দেখো। আমরা একটু বই ডিটেইলস একটু যাই, তারপর একটু বোঝার চেষ্টা করি।
তাহলে ইন্টারটোকেন্টারিক লাইন অ্যাটাচমেন্ট বলছে ক্যাপসুলার লিগামেন্ট অফ দা হিপ জয়েন্ট, ক্যাপসুলার লিগামেন্ট অফ দা হিপ জয়েন্ট। এটা দ্বারা বুঝাইছে এই যে ফাইব্রাস লেয়ার আর ওই যে সাইনোভিয়াল লেয়ার, এই দুইটা মিলে একটা লিগামেন্টের মতো তো তৈরি করছে, ক্যাপসুল তৈরি করছে, ওইটার অ্যাটাচমেন্ট। তাহলে ইন্টারটোকেন্টারিক লাইনে অ্যাটাচমেন্ট কি? ক্যাপসুলার লিগামেন্ট অফ দা হিপ জয়েন্ট। এর পাশাপাশি ইলিওফিমোরাল লিগামেন্ট, যেটা মাত্র দেখাইছি, আরো দুই একটা মাসেল টাসেলের কথা বলা আছে, কিন্তু এই দুইটা বলতেই হবে যে ইন্টারটোকেন্টারিক লাইনে কিন্তু ক্যাপসুলার লিগামেন্ট অ্যাটাচ থাকে। আচ্ছা, এরপরে আমরা এই শ্যাফটের অ্যাটাচমেন্টে যাই। শ্যাফটের যেসব মাসেলগুলো তোমাদের বলা হয়েছে, যেমন গ্যাস্ট্রোকনেমিয়াস পড়তে হবে, কোথায় কোন সারফেস থেকে অরিজিন নেয়। অ্যাডাক্টর ম্যাগনাসের কথা বলছিলাম, এটা জানতে হবে। এবং হোয়াট ইজ অ্যাডাক্টর টিউবারকল, এবার কিন্তু পরীক্ষায় রিটেন কোশ্চেনে আসছে, এটা নিয়ে তোমাদের আগেও পড়ানোর সময় খুব আলাপ করছিলাম যে অ্যাডাক্টর টিউবারকলটার ইম্পর্টেন্স কি। আর এর পাশাপাশি আর যেসব মাসেল আছে, এই যে শর্ট হেড অফ বাইসেপস ফিমোরিস, বাইসেপস ফিমোরিস যখন পরীক্ষা আসবে তখন লং হেড শর্ট হেড এই দুটো নিয়ে কোশ্চেন আসবে। তাহলে এই মাসেলটার অরিজিনাইজেশন, এই বোনস কোথায় আছে সেটা একটু জানতে হবে। এরপরে আমাদের এই ইসে যাই, গ্যাস্ট্রোকনেমিয়াস বলছি, পপলিটিয়াস, পপলিটিয়াল গ্রুভ কোথায় আছে এবং পপলিটিয়াল সেখানে কোন মাসেল অরিজিন নেয়। তাহলে এই জিনিসটা লাগবে। আর হলো হোয়াট আর দা অ্যাটাচমেন্টস অফ ইন্টারকন্ডাইলার নচ, এই পয়েন্টটা লাগবে। যে এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট থাকে এবং পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এই দুইটার অ্যাটাচমেন্টটা লাগবে। আচ্ছা, এবার আমরা একটু ছবিতে দেখি, ছবির সাথে মিলিয়ে দেখি যে কোনটা কোনটা বুঝতে হবে। অ্যাটাচমেন্ট ইন্টারটোকেন্টারিক ক্রেস্টটা তো ছিল, খুঁজে পাই না কেন। আচ্ছা, যাই। তাহলে আমরা এইখানে অ্যান্টেরিয়র ইন্টারটোকেন্টারিক লাইনে আমরা দেখতেছি যে ক্যাপসুলার লিগামেন্টটা পুরো ইন্টারটোকেন্টারিক লাইন কভার করছে। এটা একটু এদিক ওদিক সরে নেয় অ্যান্টেরিয়রলি, কিন্তু পোস্টেরিয়রলি আমরা একটু দেখি, পোস্টেরিয়রলি ক্যাপসুলার লিগামেন্ট অ্যাটাচটা দেখি। এই যে পোস্টেরিয়রলি অ্যাটাচমেন্টটা দেখতেছি নাকি, এখানে এই যে ক্যাপসুলার লিগামেন্টটা ইন্টারটোকেন্টারিক যে ক্রেস্ট আছে ঠিক ওই বরাবর হয় না, তার একটু সামনে, অ্যাটাচমেন্টটা একটু সামনে, একটু মিডিয়ালি। তাহলে এই জিনিসটা হচ্ছে যে নেক কিন্তু টোটালি ক্যাপসুলের মধ্যে পড়ে না। আমরা একটু ছবিটা বড় করে দেখি। এই তাহলে আমরা যেটা দেখছি যে নেকের, টোটাল নেকের সামনের অংশ ইন্ট্রাক্যাপসুলার, নেকের অ্যান্টেরিয়র সারফেস টোটালি ইন্ট্রাক্যাপসুলার, কারণ এখানে ক্যাপসুলার অ্যাটাচমেন্ট। কিন্তু নেকের পোস্টেরিয়র সারফেস, এই যে আমি যে লাইনটা আঁকছি টোটালি পোস্টেরিয়র সারফেস, কিন্তু তার শুধুমাত্র এই যে টিক দেওয়া যে অংশটুকু ততটুকু হলো ইন্টারক্যাপসুলার, আর বাকি এই যে অংশটুকু এটা হলো এক্সট্রা ক্যাপসুলার। কারণ কি, ফাইব্রাস ক্যাপসুলার অ্যাটাচমেন্ট হলো এই পয়েন্টে, ফাইব্রাস ক্যাপসুলার অ্যাটাচমেন্ট হলো
ইন্টারটোকেন্টারিক ফোসার কাছাকাছি। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে ক্যাপসুলার অ্যাটাচমেন্ট এটা অ্যান্টেরিয়রলি যেরকম ইন্টারটোকেন্টারিক লাইনে, পোস্টেরিয়রলি ওরকম ইন্টারটোকেন্টারিক লাইনে না। এটা একটু বইতে একটু ইসে আছে যে অ্যাটাচমেন্ট অফ দ্য ফাইব্রাস ক্যাপসুল anteriorly it is attached to the intertrochanteric line, posteriorly it is attached about 1 centimeter medial to the intertrochanteric crest. Therefore lateral part of the posterior surface is extracapsular. গেল একটা পয়েন্ট। এরপরে যে পয়েন্টে আসবো সেটা হবে যে আর্টারি সাপ্লাই, ফিমারের আর্টারি সাপ্লাই, হেডের আর্টারি সাপ্লাই। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কারণ ফ্র্যাকচারে এই জিনিসটা দরকার হয়। হেডের আর্টারি সাপ্লাই কোথা থেকে আসে এবং কি কি ব্রাঞ্চ আছে, দুই একটা ব্রাঞ্চের নাম জানতে হবে। তো আমরা এখানে এই যে ফিমোরাল আর্টারি পড়াইছিলাম তোমাদের, এবং ফিমোরাল আর্টারিটা পড়ানোর সময় আমি একটা ব্রাঞ্চের নাম বলছিলাম প্রোফান্ডা ফিমোরিস আর্টারি বা ডিপ ফিমোরাল আর্টারি। তো সেটার বিভিন্ন ব্রাঞ্চ আছে, এবং যেহেতু এটা কাছাকাছি থাকে জয়েন্টের, এবং এইটা থেকেই মেইনলি ফিমারে হেডে ব্লাড সাপ্লাইটা যায়। আমরা একটু এটা বইয়ে কোথায় আছে এটা একটু খুঁজে বের করি। এটা হলো বিডি চৌরাশিয়ার বিভিন্ন পেজে বিভিন্ন জায়গায় আছে। আমরা একটু বোনস এর মধ্যে 15 নম্বর পেজে আমরা একটু খুঁজে বের করি যে ব্লাড সাপ্লাই কি দেয়া আছে। Intracapsular part of the neck is supplied by retinacular arteries. Retinacular arteries. They are the branch of derived from trochanteric anastomosis. ট্রোকেন্টারের চারপাশে যে আর্টারি গুলো থাকে তাদের অ্যানাস্টোমোসিস থেকে আসে। এরপর এখানে এটা নিয়ে খুব একটা আলোচনা করে নাই, তবে দুই একটা ব্রাঞ্চের নাম দিয়েছে সার্কামপ্লেক্স ফিমোরাল আর্টারি, দুই একটা এরকম নাম দিয়েছে। আচ্ছা, এই চ্যাপ্টার থেকে আমরা অন্য চ্যাপ্টারে যাই। এরপরে 21 নাম্বার পেজে বিডি চৌরাশিয়ার 21 পেজ নাম্বার 21, ওইখানে আবার একটু লাইন দিছে যে হেড অফ দ্য ফিমার ইজ পার্টলি সাপ্লাইড বাই ব্রাঞ্চ অফ দ্য অবট্যুরেটর আর্টারি and main supply is retinacular artery, branch of medial circumflex femoral artery. এরপর একটা কথা বলা আছে যে these arteries get injured in intercapsular fracture of the neck of the femur leading to avascular necrosis of it. এই জিনিসটা পরীক্ষায় এইভাবে আসে যে intracapsular fracture of neck of the femur leads to avascular necrosis of the হেড। একদম কমন কোশ্চেন যে এই ইন্টারক্যাপসুলার ফ্র্যাকচারের কারণে অ্যাভাসকুলার, এই জিনিসটা বোঝার জন্য এত দূর আসছে যে কয়েকটা আর একটা চ্যাপ্টারে যাই। মিডিয়া এইটা না, আচ্ছা এখানে একই কথা বলা আছে ব্লাড সাপ্লাই। আচ্ছা, এখানে ব্লাড সাপ্লাই অফ দ্য হিপ জয়েন্ট এইভাবে বলা আছে। তো এখানে রেটিনাকুলার আর্টারিজের কথা বলা আছে যে এটা, আচ্ছা এইটা বাদ দিলাম, আমরা একদম
আমাদের যে ছবি আছে সেখান থেকে পড়া শিখি। তাহলে এখানে আমরা যেটা দেখতেছি যে এটা হলো ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারির একটা ব্রাঞ্চ হলো, মেইন ব্রাঞ্চ হলো প্রোফান্ডা ফিমোরিস আর্টারি বা ডিপ ফিমোরাল আর্টারি। তো এইটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চ থেকে আমরা দেখতেছি যে এরকম দুইটা ব্রাঞ্চ গেছে, এই একটা ব্রাঞ্চ এবং এই একটা ব্রাঞ্চ, দুইটা ব্রাঞ্চ দুই পাশ থেকে গেছে। দুইটা ব্রাঞ্চ আমরা দেখতেছি কেমন দুই পাশ থেকে জয়েন্টে ঢুকছে, হিপ জয়েন্টের দুই পাশে ঢুকছে। তো এটা রাইট সাইডের হিসাব করতেছি আমরা। তো এখানে এই একটা সারকামফ্লেক্স শব্দটা হলো পেঁচাইয়ে দেওয়া, একটু ঘুরে পেঁচানো, এরকম একটা মিনিং সারকামফ্লেক্স শব্দের অর্থ। তাহলে এখানে আমরা দেখতেছি যে এই আর্টারিটা এদিকে ঘুরে এইভাবে চলে গেছে, আবার এই আর্টারিটা এইভাবে ঘুরে এভাবে চলে গেছে। এই জন্যই তাদের বলছে সারকামফ্লেক্স ফিমোরাল আর্টারি। অন্য কালার দিয়ে দেখাই। এই আর্টারিটা এভাবে ঘুরে এরকম গেছে, আবার এই পাশে আর্টারিটা এইভাবে ঘুরে পিছনের দিক থেকে এরকম গেছে। অর্থাৎ আমরা দেখতেছি একটা মিডিয়ালি আছে, একটা ল্যাটারালি আছে। তাহলে এই জন্য এদের নাম দিছে মিডিয়াল সারকামফ্লেক্স ফিমোরাল আর্টারি, ল্যাটারাল সারকামফ্লেক্স ফিমোরাল আর্টারি। তাহলে আমরা বুঝলাম যে দুইটা সারকামফ্লেক্স ফিমোরাল আর্টারি আছে যারা ফিমারের যে নেক আছে নেকের আশেপাশে গিয়ে তারা আছে, তাদের অবস্থান নেকের আশেপাশে। এবার আমরা এই ছবিতে যাই। তো এই ছবিতে আমরা দেখতে মিডিয়াল সারকামফ্লেক্স ফিমোরাল আর্টারিটা দেখানো আছে এখানে, এই যে গোল্লা যেখানে দিলাম। এই আর্টারি গুলো থেকে এই যে একটা ব্রাঞ্চ, দেখো এই যে আমি একটা গোল্লা দিছি রেটিনাকুলার আর্টারি, এই যে আর্টারিটা তো এরকম থাকে, এই আর্টারি থেকে চিকন চিকন বিভিন্ন ব্রাঞ্চ এইভাবে হেডের দিকে যায়, সেটাই এই ছবিতে দেখানো আছে। এই যে ব্রাঞ্চ গুলো আছে এই ব্রাঞ্চ গুলোর নামই হলো রেটিনাকুলার আর্টারি, রেটিনাকুলার আর্টারি। তাহলে এই ব্রাঞ্চ গুলোর নাম কি? রেটিনাকুলার আর্টারি। রেটিনাকুলাম শব্দটা আমরা পাইছিলাম এখানেও অনেকটা রেটিনাকুলাম থেকে রেটিনাকুলার শব্দটা আসছে। এখানে এই যে ফাইব্রাস ক্যাপসুলটা আমরা দেখতেছি, এখানে কিন্তু ফাইব্রাস ক্যাপসুল আছে, এই যে ফাইব্রাস ক্যাপসুল প্লাস সাইনোভিয়াল মেমব্রেন এই বক্সের মধ্যে আছে। তাহলে এই জিনিসটা অনেকটা রেটিনাকুলামের মধ্যে কাজ করে, কিপ দা টেন্ডন ইন পজিশন বা কিপস দা ভেসেল ইন পজিশন, কিপস দা জয়েন্ট ইন পজিশন, এগুলো সবই হলো রেটিনাকুলামের মতো একটা কাজ। তাহলে এই জিনিসটা নিচ থেকে এই স্পাইরাল আর্টারি গুলো, এই দেখো এখানে এই যে সাইনোভিয়াল মেমব্রেন, এটা নিচ থেকে এই রেটিনাকুলার আর্টারিটা এরকম করে তারপরে হেড পর্যন্ত গিয়ে সাপ্লাই দেয়। এই সাপ্লাইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে আর্টারি সাপ্লাইটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা সাপ্লাই। আমরা একটু আরো ভালো ছবিতে যাই। এই ছবিটা খুব ভালো একটা ছবি। এখানে দেখো তাহলে আমরা বুঝতে পারতেছি এই যে ডিপ ফিমোরাল আর্টারি, তার এদিক থেকে গেছে মিডিয়াল সারকামফ্লেক্স মিডিয়ালি, আর এদিক থেকে গেছে ল্যাটারাল সারকামফ্লেক্স। আচ্ছা এটা না আরো উপরে হবে, এদিক থেকে গেছে ল্যাটারাল সারকামফ্লেক্স। অ্যাকচুয়ালি দুইটা এই থেকেই রেটিনাকুলার আর্টারি তৈরি হয়। এই যে দেখো এখানে বলা আছে রেটিনাকুলার আর্টারি। তাহলে এই দুইটা সারকামফ্লেক্স আর্টারি থেকে এইরকম করে হেডের দিকে যে আর্টারি গুলো যায় সেগুলি হলো রেটিনাকুলার আর্টারি। তাহলে হোয়াট ইজ রেটিনাকুলার আর্টারিজ? দে আর the branch of the medial and lateral circumflex femoral arteries. What are the function of these arteries? They supply the head of the femur, head and neck of the femur, দুইটি একসাথে বলে head and neck of the femur। আবার এই ছবিতে যাই, এখানে পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে দেখানো আছে। দেখো এইমাত্র আমরা পড়ছিলাম ইন্টারটোকেন্টারি ক্রেস্ট থেকে ভিতরে হলো ক্যাপসুলার লিগামেন্টারি অ্যাটাচমেন্ট, এটা এখানে বেশ ভালো করে দেখানো হয়েছে। তাহলে এখানে আমরা দেখতেছি এগুলো কি রেটিনাকুলার আর্টারিজ, এই যে ভিতর দিকে কি রেটিনাকুলার আর্টারিজ, এবং এদেরকে বলা হয়েছে সাব সাইনোভিয়াল। এই যে সাইনোভিয়াল মেমব্রেনের নিচ দিয়ে এরা পাস করে, এজন্য বলা হয়েছে সাব সাইনোভিয়াল। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে নেকের চারদিকে এইভাবে করে রেটিনাকুলার আর্টারিটা হেডে গেছে। এখন যদি কোনো নেকে ফ্র্যাকচার হয়, কোনো একটা কারণে নেকে ফ্র্যাকচার হলো, তখন কি হবে? এই রেটিনাকুলার আর্টারিগুলো ছিঁড়ে যাবে, রেটিনাকুলার আর্টারিগুলো ছিঁড়ে যাবে। ফলে এই যে হেডের যে সেলগুলো আছে, হেডের এখানে তো অনেকগুলো যে কি বলে অস্টিওব্লাস্ট ক্লাস্ট এগুলো তো থাকবে হেডে, তাদের জন্য তো আর্টারির
দরকার ছিল ব্লাডের, কিন্তু তারা আর ব্লাড পাবে না। ফলে এই কন্ডিশনের নাম হবে অ্যাভাস্কুলার, AVAS, অ্যাভাস্কুলার। ব্লাড সাপ্লাই আছে, অ্যাভাস্কুলার শব্দ অর্থ ব্লাড সাপ্লাই নাই। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা শুধু আর্টারি নিয়ে আলোচনা করতেছি, এখানে কিন্তু ভেইনও থাকে, কিন্তু ভেইনটা অ্যাকচুয়ালি খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। ভেইন না জানলেও হবে, আমাদের মেইন হলো আর্টারিটা। আর্টারি যদি না থাকে ভেইন দিয়ে কি হবে? তাহলে এখানে যদি ফ্র্যাকচার হয় তাহলে রেটিনাকুলার আর্টারি গুলো ড্যামেজড হবে এবং ফিমারের কি হবে? হেডের অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দা হেড অফ দা ফিমার। এটি এই বইতে বারবার ঘুরে পেঁচে আছে। এবং এখানে দেখো এইগুলো হলো ফিমারের হেডের সাপ্লাই, তোমাদের ইসেও আছে বইতে, একবার খুঁজা। তাহলে একদিক দিয়ে গেল রেটিনাকুলার আর্টারি, আর এই যে এখানে একটা লিগামেন্ট আছে, এই লিগামেন্টটা তোমরা পড়ছিলা, এই লিগামেন্টের মধ্যে এসিটাবুলার আর্টারি থাকে। এসিটাবুলার আর্টারি ওইটা হলো অবটুরেটর আর্টারি একটা ব্রাঞ্চ। তাহলে ওইটা হলো আরেক দিক দিয়ে কিন্তু আসছে। অবটুরেটর আর্টারি কিন্তু ফিমোরাল আর্টারির সাথে কোনো রিলেশন নেই, সে হলো ইলিয়াক আর্টারির সাথে রিলেশন থাকে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দা ফিমার কিভাবে হয়। সেটা কিভাবে হবে? নেকের ফ্র্যাকচার হলো, নেকের ফ্র্যাকচার হওয়ার পর যখন ড্যামেজটা হবে তখন রেটিনাকুলার আর্টারি গুলো ছিঁড়ে যাবে, সেগুলো ইনজুর হবে, এবং যার কারণে হেডের ব্লাড সাপ্লাইটা হ্যাম্পার হবে এবং অ্যাভাস্কুলার নেক্রোসিস হবে। নেক্রোসিস শব্দের অর্থ হলো পচে যাওয়া। নেক্রোসিস শব্দের অর্থ হলো, বাংলা একদম সহজ বাংলা হলো একদম পচে যাওয়া। তাহলে এই পয়েন্টটা আমরা একটু বুঝে তারপরে পড়বা যে কি হয়েছে আসলে ঘটনাটা। এখানে ফিমোরাল আর্টারির সাপ্লাই আছে অবটুরেটর আর্টারি। এই মাত্র যেটা বলছো যে ওই যে একটা লিগামেন্ট দেখছো, ওটার নাম হলো লিগামেন্টাম ট্রেস, ফিমোরাল হেডে যে লিগামেন্ট। তাহলে ওইখানে অবটুরেটর আর্টারি একটা ব্রাঞ্চ দিয়ে সাপ্লাই হয়, নাম এসিটাবুলার আর্টারি। এর পাশাপাশি মেইন আর্টারি সাপ্লাই ইজ রেটিনাকুলার আর্টারি, রেটিনাকুলার আর্টারি, which are the branch of circumflex arteries, which are the branch of deep femoral artery. এখানে মিডিয়াল সার্কামফ্লেক্স বলছে, অ্যাকচুয়ালি দুইটা দিয়েই আসে। These arteries get injured in intracapsular fracture of the neck leading to avascular necrosis of the head. Very, very important. তাহলে আমরা ছবিতে দেখো, যদি এরকম কোনো ফ্র্যাকচার থাকে, এই যে এই ছবিতে বেশ ভালো একটা ফ্র্যাকচার দেখানো আছে। দেখো শ্যাফটে কোথায় ফ্র্যাকচার হয়, এখানে বয়স দেয়া আছে যে যখন 60 বছরের উপরে হয় বয়স, তখন এই যে বোনসের মধ্যে অস্টিওপোরোসিস হয়, তখন এই ধরনের ফ্র্যাকচার গুলো বেশি হয়। শ্যাফট 16 বছরের একটা যদি বাচ্চা, এদের বেশি মেইনলি ইনজুরি হয় বিভিন্ন খেলাধুলার সময়, মোটরসাইকেল চালাইতে গিয়ে গাছ থেকে পড়ে এই শ্যাফটের ইনজুরি হতে পারে, ডাইরেক্ট ভায়োলেন্সে। আর এই হেডের ফ্র্যাকচার হয় কখন? আফটার 60 ইয়ার্স মেইনলি। নেকের ফ্র্যাকচার যে কোনো বয়সে, দুইটা ফ্র্যাকচার যে কোনো বয়সে হতে পারে, তবে একটা এই যে এই বয়সে সাধারণত এরকম হয়। তাহলে 60 বছর বয়সের পরে সাধারণত এই ধরনের ফ্র্যাকচার, এবং ফ্র্যাকচার হওয়ার পরে কি হইতে পারে? এই যে তীর চিহ্ন দিয়ে বুঝাইছি কি, রেটিনাকুলার আর্টারি, এই আর্টারিটা ছিঁড়ে গেল, তাহলে হেডের ব্লাড সাপ্লাইটা নষ্ট হয়ে যাবে, অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দা হেড অফ দা ফিমার হবে। তাহলে এই জিনিসটা যেন মাথায় থাকে যে আর্টারি সাপ্লাই কেমন, এবং এটা একদম কমন এক্সপ্লানেটরি কোশ্চেন। এবং এই কোশ্চেনটা আসলেই তুমি যদি রেটিনাকুলার আর্টারি লেখো অর্ধেক মার্ক পাবা। রেটিনাকুলার আর্টারি কার ব্রাঞ্চ, এবং যদি একটা সহজ ছবি এঁকে দাও, ছবি আঁকা কোনো ব্যাপার না, তোমরা একটা জাস্ট ফিমারের এরকম হেডের মতো একটা আঁকবা, এবং পেন্সিল দিয়ে এঁকে এখানে লাল রং দিয়ে এভাবে কিছু দাগ দিয়ে দিবা, হ্যাঁ, এবং এখান থেকে একটা আর্টারি দিবা, এখানে একটা আর্টারি, এবং ব্রাঞ্চের নাম দিয়ে দিবা রেটিনাকুলার আর্টারি, এবং এখানে একটা এরকম ফ্র্যাকচার হয়েছে, এরকম একটা দাগ দিয়ে দিবা। নিজেরাই একটা বানাই ফেলো যে এরকম একটা ছবি আঁকলে আমার জিনিসটা বুঝতেও সুবিধা, বুঝাইতেও সুবিধা, তাহলে একদম নিশ্চিত থাকবো যে ফুল মার্কসের কাছাকাছি পাবো। তাহলে এখানে আমরা মাসেল গুলো নিয়ে আলোচনা করছি। লিনিয়ার অ্যাসপারার অ্যাটাচমেন্ট একটু দেখো কষ্ট করে, এটা খুব একটা ই করেই নেই। একজন একটা কোশ্চেন জিজ্ঞেস করছে, হোয়াট ইজ দা অরিজিন এন্ড ইনসারশন অফ দা মাসেল। এটা নিয়ে বোধহয় আগেও একদিন আলোচনা করছিলাম। এটা জেনারেল অ্যানাটমির মধ্যে এটা মেইনলি আছে। আমি একটা মাসেল এখানে আঁকি। আচ্ছা, ইলিওসাস, এই মাসেলটা ইলিয়াকাস,
এখানে আমরা একটা মাসেল যেটা দেখাইছি এটা হলো ইলিওপসোয়াস মাসেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাসেল। এটা হলো সোয়াস মাসেল, এটা হলো ইলিয়াকাস মাসেল। দুইটা মিলে দুইটার যে ফাইবার গুলো আলটিমেটলি একদম পাশাপাশি গিয়ে আলটিমেটলি কোথায় ইনসারশনে, লেজার টোকেন্টারে, ফিমারের লেজার টোকেন্টারে, ইনসারশনে লেজার টোকেন্টারে। তাহলে আমরা কোনটাকে অরিজিন বলবো কোনটাকে ইনসারশন বলবো সেটা হলো ব্যাপার। প্রত্যেকটা মাসেল যখন অ্যাকশন বলি, আমরা যখন মাসেলের অ্যাকশন বলি, এর মানে হলো তোমাদের ফিজিওলজিতে পড়াবে মাসেলের অ্যাকশন পটেনশিয়াল অথবা মাসেল ফাইবারের যে যে ইয়া একটিন মায়োসিন ফিলামেন্ট, এটা যেটা হয় এর মধ্যে যে ফাইবার গুলো থাকে, ফাইবার গুলো কন্ট্রাক্ট করে। অর্থাৎ মাসেলটা আগে লেন্থ যদি থাকে এতটুকু, মাসেলের ফাইবার গুলো কন্ট্রাক্ট করবে, ফলে মাসেলের লেন্থটা হয়ে যাবে ছোট, মাসেলের লেন্থটা হয়ে যাবে ছোট। এটা একটা দড়ির মতো চিন্তা করো, একটা দড়ির মতো, দড়িটা তুমি ছোট করে ফেললা। যখন তুমি দড়িটা ছোট করে ফেললা তখন যেখানে মোবাইল পার্ট আমাদের বডির অর্থাৎ যে জয়েন্ট গুলো, সেখানে একটা মুভমেন্ট হবে। এখন মাসেলটা যখন ছোট হবে, আমি সাইড থেকে বুঝাই, মাসেলটা যখন ছোট হবে, এই যে মাসেলটা আছি ইলিওপসোয়াস, মাসেলটা ছোট হয়ে গেল। এখন ছোট হওয়ার পর এই মাসেলটার কাজ করবে কোথায়? এইখানে আছে মাসেল শুরু, এখানে মাসেলে একটা মাথা, এখানে মাসেলে একটা মাথা, দুইটা মাথা আমি বলছি। মাসেলটা ছোট হয়ে গেল, এখন দুইটা মাথা তাহলে কাছাকাছি আসবে। এখন দুইটা জিনিস হতে পারে, এই উপরের মাথাটা নিচের দিকে নামতে পারে, নিচের মাথাটা ফিক্সড থাকলো, অথবা নিচের মাথা উপরের দিকে উঠলো, উপরের মাথা ফিক্সড থাকলো। অর্থাৎ আমরা যে কোনো একটা মাথা ফিক্সড রেখে আর একটা মাথা নাড়াইতেছি, সোজা কথা হলো এটা। তাহলে এখানে যে মাথাটা ফিক্সড থাকে সেই মাথাটাকে বলা হয় অরিজিন, আর যে মাথাটা নড়াচড়া করে সে মাথাটা হলো ইনসারশন। এখানে আমরা দেখতেছি যে আমাদের এই যে ভার্টিব্রাল বডি, এখান থেকে যে এই যে অরিজিনটা হইলো, এটা অরিজিন বলতেছি, এটা থাকে ফিক্সড পার্ট, এবং এই এন্ড আছে, এটাকে আমি বলছি ইনসারশন, এরকম সামনে চলে আসে, ফলে এই যে হিপ জয়েন্টে মুভমেন্টটা হয়, এই জয়েন্টে মুভমেন্টটা হয়। তাহলে আমরা একটা দেখতেছি যে মাসেলের যে দুইটা এন্ড আছে, দুইটা এন্ডের মধ্যে একটা হলো ফিক্সড পার্ট আর একটা হলো মোবাইল পার্ট। এই মোবাইল পার্টটাকে আমরা বলবো ইনসারশন, আর যে পার্টটা হলো ফিক্সড সেটা হলো অরিজিন। আমরা এই মাসেলটা বাদ দিলাম, আমরা এখানে কিছু মাসেলের কথা অ্যাড করি। এখানে তোমরা ওই যে একসাথে বলছিলাম পাইরিফর্মিস, তারপরে জিমেলাস সুপিরিয়র ইনফিরিয়র, অবটুরেটর, একটা আছে কোয়াড্রিটাসিস, এরকম কতগুলো মাসেল পাইলাম। তাহলে দেখো এখানে এই যে গেটার টোকেন্টারের ওই যে ইন্টারটোকেন্টারি ক্রেস্টের ওই এরিয়ায় আমরা এই যে কতগুলো মাসেল অ্যাড করছি, পাইরিফর্মিস, তারপরে জিমেলাস সুপিরিয়র, অবটুরেটিনা, জিমেলা ইনফিরিয়র, কোয়াড্রিটাসিস, এরকম কতগুলো মাসেল আছে, এগুলো অ্যাড করছি। তাহলে এখানে যখন এই হিপ জয়েন্টে মুভমেন্ট হয়, অথবা ওই মুভমেন্ট হবে অবশ্যই কখন, মাসেলগুলো কন্ট্রাক্ট করলে। মাসেলগুলো কন্ট্রাক্ট করা মানে ছোট হয়ে যাওয়া, ছোট হওয়ার কারণে এই এন্ডটা ফিক্সড থাকে, আমি যে যে লাইন দিলাম এই এন্ডটা ফিক্সড থাকে, এবং এই যে ইনসারশন যে পয়েন্টটা, এই এন্ডটা হলো মোবাইল পার্ট। অর্থাৎ অরিজিনের মাসেলটা কোন দিকে যাবে, কন্ট্রাক্ট করলে অরিজিনের দিকে রওনা দিবে, এবং ফলে এই যে হিপ জয়েন্ট আছে, হিপ জয়েন্টে মুভমেন্টটা হয়, হিপ জয়েন্টে মুভমেন্ট হয়। তাহলে এই মাসেলগুলো যখন কন্ট্রাক্ট করে তখন কি হবে, অরিজিন ফিক্সড, ইনসারশন মোবাইল। অর্থাৎ আমি যদি এরকম উপর থেকে দেখি, আরে তাহলে আমরা মাসেলের অরিজিন যদি এটাকে বলি, এটা হলো ইনসারশন, তাহলে মাসেলটা যখন কন্ট্রাক্ট করবে তখন কি হবে, এদিকে ঘুরে যাবে। এই জন্যই আমরা বলছি যে এই মাসেলগুলো কি এক্সটার্নাল রোটেশন করে, এক্সটার্নাল রোটেশন করে, অর্থাৎ এই ইনসারশনটাকে টেনে ধরে অরিজিনের দিকে নিয়ে আসার চেষ্টা করে। তাহলে এইভাবে আমরা মাসেলের অ্যাকশন গুলো যদি অ্যাটাচমেন্ট বুঝি, তাহলে আমরা মোটামুটি একটা ফাংশন নিয়ে একটা গেস করতে পারবো। আচ্ছা মাসেলটা এখানে অরিজিন, এখানে ইনসারশন, সে কন্ট্রাক্ট করলে বোনসটাকে ধরে এদিকে টান দিবে, ফলে জয়েন্টে যে মুভমেন্ট হবে সেটা হবে ল্যাটারাল রোটেশন। একইভাবে এখানে হলো গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস ম্যাক্সিমাস, তাহলে এই হলো অরিজিন,
আর এদিকে হলো ইনসারশন, নিচে নিচে কি ইনসারশন। তাহলে মাসেলটা যখন কন্ট্রাক্ট করবে তখন কি হবে, ফিমারটা যে অবস্থায় আছে সেখান থেকে এইরকম সোজা করে নিয়ে যাবে, অর্থাৎ পা ফাঁকা করে ফেলা, অর্থাৎ কি মুভমেন্ট হলো অ্যাবডাকশন। এভাবে আমরা যত অরিজিন ইনসারশন একটু খেয়াল করব তত বেশি এই জিনিসটা মাথায় থাকবে। এরপরে ফিমারের ওসিফিকেশন দুই একটা পয়েন্ট আছে, ওইটা একটু দেখো কি কি পয়েন্ট। ওসিফিকেশন কি, ফর্মেশন, প্রসেস অফ বোন ফর্মেশন। এখানে একটা পয়েন্ট আছে, প্রাইমারি সেন্টার অ্যাপিয়ার্স 7th weeks and the secondary center appear one for the lower end at the end of the 9 month of intrauterine life. At the end of secondary ossification কি হলো, before birth ossification হলো at the 9 month of intrauterine life। এটার একটা ইম্পর্টেন্ট আছে, মানে এটার একটা ক্লিনিক্যাল মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স আছে। বাচ্চাটা জীবিত ছিল না মৃত ছিল, এটা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, এই যে 9 মান্থ যে এটা হয়। আচ্ছা, এখানে ওই পয়েন্টটা দেওয়া আছে, the center of ossification at the lower end কলেজ কবে খুলবে এটা নিয়ে আমার কোনো আইডিয়া নেই, তবে আমার আমার ইয়া হলো যে মে মাসেই খুলবে, এবং যেটা হবে সেটা হলো যে তোমাদের মে মাসে খুলে খুব দ্রুত 2 থেকে 3 মাসের মধ্যে ফার্স্ট ড্রপের ডেট দিবে, কারণ এরপরে আগামী মাসে ফার্স্ট ড্রপ চলে আসবে, ফার্স্ট ব্যাচ, আবার তোমরা আটকাই গেলে আবার সেকেন্ড ব্যাচ, মানে একটা খুব সেশন জার চলে আসতে পারে, এজন্য খুব তোমাদের খুব দ্রুত একটা ফার্স্ট ড্রপের ডেট দিয়ে দিবে। এবং নভেম্বরের তো মাস্ট দিবে, তবে তার আগেও দিতে পারে, নভেম্বরে তো হইতে পারে, তবে তার আগে জুন জুলাই তো দিয়ে দিতে পারে। তাহলে এখানে আমরা যেটা দেখতেছি যে ইন্ট্রাউটেরাইন লাইফে center of ossification, lower end of the femur, even at the upper end of the tibia seen by X-ray, is used as medico-legal evidence to prove that the newborn was nearly full term and was viable. এটা দিয়ে বুঝাইছে যে কখনো কখনো বাচ্চা মৃত অবস্থায় পাওয়া যায়, বাচ্চা মেরে ফেলে বা মৃত অবস্থায় পাওয়া যায়, তো এই কারণে এটা মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স। আমরা যদি দেখি এক্সরে করে যে না এই পয়েন্ট ওসিফিকেশন সেন্টার আছে, তাহলে এটা ভায়াবল ছিল, জীবিত ছিল। আচ্ছা, এই ছবিটা তোমরা কিন্তু পরীক্ষার সময় আঁকার চেষ্টা করবা, খুব সহজে একটা ফিমারে রাখবা, এগুলো ছিঁড়ে গেছে, অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দ্য ইয়া হয়েছে। এরপরে প্যাটেলা কোন টাইপের বোন? লার্জেস্ট সিসাময়েড বোন। সিসাময়েড বোন কাকে বলে? ডেভেলপড উইদিন দ্য টেন্ডন, ডেভেলপ ইন দ্য টেন্ডন। কোন মাসেলের টেন্ডনে? কোয়াড্রিসেপস ফিমোরিস। অর্থাৎ দ্য আদার সিসাময়েড বোন, এটা যখন অর্থাৎ দ্য প্রপার্টিজ অফ সিসাময়েড বোন, এটা সুপিরিয়র এক্সট্রিমিটিতে একটা পয়েন্টে ছিল, সেখান থেকে একটু দেখে নিও কি কি প্রপার্টিজ আছে এদের, হেপারসিয়ান সিস্টেম, তারপর এদের কবে ইয়া হয়। এটা প্যাটেলার সাইড ডিটারমিনেশন, এটা সামনে না বইসা দেখাইলে কিছুতেই বুঝবে না। প্যাটেলার খুব মজার একটা ইয়ে আছে, এটা যদি টেবিলে রাখো, টেবিলের উপরে ফলাই রাখো, তাহলেই এই যে 4 নম্বর পয়েন্টে ল্যাটারাল আর্টিকুলার এরিয়ায় এটা শুয়ে থাকবে, কখনোই মিডিয়াল আর্টিকুলার এরিয়ায় রাখতে পারবা না। টেবিলের উপর রাখলে এটা সাইড ডিটারমিনেশন হয়ে যায় অ্যাকচুয়ালি। প্যাটেলার এটা দেখতে হবে, অ্যাটাচমেন্টটা দেখতে হবে যে কোথায় কোনটা থাকে, এবং প্যাটেলার কিভাবে ফিক্সড থাকে, কোন মাসেলটা মেইনলি প্যাটেলাকে ফিক্সড করে রাখে, এটা একটু দেখতে হবে। তাহলে কোন বর্ডার, এটা ওই যে আগের যে ছবিটা, এটার মধ্যে খুব দারুণ ভাবে দেওয়া আছে। রেকটাস, ফিমোরিস, ভাস্টাস, এই 4টা মাসেলদের নাম তো তোমরা অলরেডি জানো, 4টাকে একসাথে বলছিলাম কোয়াড্রিটাস, ফিমোরিস। তাহলে এই 4টার ইনসারশন কোথায়, কোনটা সুপিরিয়র বর্ডার, কোনটা ল্যাটারাল, কোনটা মিডিয়াল বর্ডার, এই কয়টা এই পয়েন্টগুলো একটু লাগবে। এরপর আসো ক্লিনিক্যাল অ্যানাটমি। ফ্র্যাকচার অফ দ্য প্যাটেলা, প্যাটেলা ফ্র্যাকচার হয়ে যায়। অ্যাকচুয়ালি এক হচ্ছে যে হাঁটুর বাটি বলি আমরা, এইটার উপর অনেক সময় লাঠির আঘাত বা বাটি লাগতে পারে, পাছার খাইতে পারে, এই কারণে এটা ফ্র্যাকচার হয়ে যায়।
এবং এটা ফিগার অফ 8 একটা এরকম ফিগার অফ 8 এর মতো একটা দিয়ে গুণা পেঁচাইয়া তারপর এটাকে ঠিকভাবে রাখা হয়। Patella has a natural tendency to dislocate outwards. প্যাটেলাটা বাইরের দিকে ডিসলোকেশন হওয়ার চেষ্টা করে। এটা কিভাবে ঠেকায়? ভাস্টাস মিডিয়ালিস মাসেল, এটার কথা এইমাত্র বলছি যে ভাস্টাস মিডিয়ালিস, এটা এই ডিসলোকেশন অফ দা প্যাটেলা এটা সবচেয়ে মেইনলি ঠেকায়। এবং ভাস্টাস মিডিয়ালিস যদি সমস্যা হয় তাহলে নি জয়েন্টের মেইন ঝামেলাটা হয় আর কি। আচ্ছা, এটা তাহলে কি কি ফ্যাক্টর? বনি ফ্যাক্টর, মাসকুলার ফ্যাক্টর, ফাসাল ফ্যাক্টর, তিনটা ফ্যাক্টর বলা আছে। এর মধ্যে ভাস্টাস মিডিয়ালিস এই জিনিসটা একটু মাথায় রেখো যে ভাস্টাস মিডিয়ালিস মাসেল এটা এই যে এটা আছে প্যাটেলার যে ডিসলোকেশন এটা অনেকটা প্রিভেন্ট করে। টিবিয়া, টিবিয়ার সাইড ডিটারমিনেশন বা এগুলো নিয়ে আমি এইগুলো নিয়ে খুব একটা আলোচনা করব না, প্রত্যেকটা ইসেরই সাইড ডিটারমিনেশন। এটার মেইন হলো টিবিয়ার কোন পয়েন্টটা মাস্ট জানতে হবে, এটা ঠিক আছে। আপার এন্ড অফ দা টিবিয়া, এই যে এখানে যে অ্যাটাচমেন্টটা anterior টু posterior, এই অ্যাটাচমেন্টটা মাস্ট, এই অ্যাটাচমেন্টটা মাস্ট। ছবিতে আর কিছু কি আছে? এগুলো সবই কমন আছে। এখানে দুইটা টিবিয়ার এই যে সুপিরিয়র সারফেস, আপার এন্ডের যে সুপিরিয়র সারফেসটা আছে, এখানে অ্যাটাচমেন্টটা কি, সামনে থেকে পিছনে কিভাবে কি অ্যাটাচমেন্টটা থাকে, সেটাই হলো এই টিভি হাতে নিলে এটা মেইন জিজ্ঞেস করবে। ফ্রম বিফোর ব্যাকওয়ার্ড, সামনে থেকে পিছনে ইন্টারকন্ডাইলার এরিয়া অ্যাটাচমেন্টটা কি? anterior horn of the medial meniscus, anterior cruciate ligament, posterior horn of the lateral meniscus, তারপরে আবার posterior horn of the lateral meniscus, posterior horn of the medial meniscus, posterior cruciate ligament। এখন এটা মুখস্থ করলে মনে হয় না মনে থাকবে, এটা তোমরা অনেক বইতে সূত্র দেওয়া আছে, আবার অনেক বইতে কিছু নিউমোনিক্স দেওয়া আছে যে এইভাবে আমরা মনে রাখতে পারি। আমার একটা সহজ প্রসিডিউর হলো আঙুলগুলো রাখা। এই মেনিসকাস কি, এই এরা মনে হয় লাস্ট ক্লাস করে নাই নাকি বুঝলাম না। মেনিসকাস লাস্ট ক্লাসে মেনিসকাসের অনেক ডিটেইলস পড়েছিলাম। মেনিসকাস ফাইব্রোকার্টিলেজ, আচ্ছা এই ছবিটা আমরা একটু দেখি। এই ছবিতে আমি টিক চিহ্ন দিই, এই যে চাঁদের আকৃতির যে ফাইব্রোকার্টিলেজ সেটাই হলো মেনিসকাস। জুম করি, তাহলে এখানে এই যে চন্দ্রাকৃতি, অর্ধ চন্দ্রাকৃতি যে ফাইব্রোকার্টিলেজ আছে এটাই হলো মেনিসকাস। এটা টিবিয়া আর ফিমার এর মধ্যে যে কন্ডাইলার জয়েন্ট আছে, সাইনোভিয়াল জয়েন্ট, তার মধ্যে এই ফাইব্রোকার্টিলেজটা থাকে। এদের ফাংশন, এদের প্রপার্টিজ, এদের কি, এটা গত ক্লাসে আলোচনা করছিলাম। আমি যেটা আজকে বুঝাইতেছি সেটা হলো যে ইন্টারকন্ডাইলার এরিয়ার অ্যাটাচমেন্ট। এই যে টিবিয়ার যে সুপিরিয়র সারফেসে যে কন্ডাইল আছে, এটার মধ্যে যে এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটার নাম দিছি আমরা ইন্টারকন্ডাইলার এরিয়া। এবং এই এরিয়ার অ্যাটাচমেন্ট, এই এরিয়ার অ্যাটাচমেন্ট এখানে আমরা সামনে থেকে পিছনের দিকে যাব। এদিকে অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট, এই যে ছবির নিচে দেওয়া আছে, অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট থেকে
পোস্টিরিয়ার অ্যাসপেক্টে যাব। এটা ছবিটা আসলে এইভাবে দিয়ে আসলে ভুল করছে, এটা যদি ও ই করে দিত তাহলে আরো ভালো হতো। আচ্ছা, এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো যে আমরা যদি হাতের আঙ্গুল দিয়ে দুইটা এরকম ধরো হাতের আঙ্গুল দিয়ে যদি আমরা এরকম তৈরি করি নিজের হাতের আঙ্গুল দিয়ে, তাহলে এভাবে যদি আমরা রাখি, তাহলে এটা অনেকটা বোঝা সহজ হয়ে যায়। এভাবে যদি আমার আঙ্গুল দুইটা এভাবে প্লেস করি, একটা আঙ্গুলের মানে থাম্ব আর ইন্ডেক্স ফিঙ্গারের মাঝখানে আর একটা আঙ্গুলের থাম্ব আর ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমরা যদি এরকম গোল দুইটা সার্কুলার প্যাটার্ন তৈরি করি, তাহলে আমাদের বোঝাটা একটু সহজ হবে। তাহলে মিডিয়াল মেনিসকাসটা এন্টেরিয়র আর পোস্টেরিয়র এটার মধ্যে ঢুকে থাকে কে? ল্যাটারাল মেনিসকাসের এন্টেরিয়র আর পোস্টেরিয়র। আঙ্গুল দুইটা যদি এইভাবে রাখি তাহলে অনেকটা সহজ হয়ে গেল। তাহলে আমরা মিডিয়ালি রাখবো যে হাতটা, আর ডান হাত দুইটা হাত ধরে আমরা এটা রাখবো, এবং এন্টেরিয়র আর পোস্টেরিয়র থাকবে ল্যাটারাল মেনিসকাসের ইসের মধ্যে, মিডিয়াল মেনিসকাসের মধ্যে। তাহলে আমরা মোটামুটি মেনিসকাসের এন্টেরিয়র পোস্টেরিয়র অ্যাটাচমেন্টটা বুঝে ফেলবো। এরপরে একদম পোস্টেরিয়রলি একদম এন্টেরিয়রলি রাখবো এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এই যে এখানে যে সিরিয়ালটা আছে গেল কই, এই এরপরে এই এন্টেরিয়র হর্ন দুইটার মধ্যে রাখতে হবে মিড ক্রুশিয়েট লিগামেন্ট বলতে হবে, আর একদম পিছনে বলতে হবে পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। তাইলেই এই ছয়টা স্ট্রাকচারের অ্যাটাচমেন্টটা হয়ে গেল ফ্রম অ্যাবভ ব্যাকওয়ার্ডস, সরি ফ্রম বিফোর ব্যাকওয়ার্ড, সামনে থেকে পিছনে। তাহলে এটা একটু ই রাখতে হবে। এরপর হলো টিবিয়াল টিউবারোসিটি। এই টিবিয়াল টিউবারোসিটি নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ টিবিয়াল টিউবারোসিটি, তারপরে এখানকার অ্যাটাচমেন্টটা লাগবে, এখানকার অ্যাটাচমেন্টটা মাস্ট দরকার আছে। আচ্ছা, তাহলে আমরা ইন্টারকন্ডাইলার অ্যাটাচমেন্ট একটু পড়বো। অ্যাটাচমেন্ট অফ দ্য টিবিয়াল টিউবারোসিটি এটা একটু জানতে হবে। শ্যাফট, শ্যাফটের এই পয়েন্ট হলো মাস্ট। তোমরা যখন হাতে নিবা তখন এই পয়েন্টটা ধরবে যে আপার পার্ট অফ দ্য মিডিয়াল সারফেস রিসিভ ইনসারশন অফ দ্য সার্টোরিয়াস গ্রাসিলিস এন্ড সেমিটেন্ডিনোসাস, সার্টোরিয়াস গ্রাসিলিস এন্ড সেমিটেন্ডিনোসাস মাস্ট, এটা জানতেই হবে। কেন জানতে হবে একটু পরে আসতেছি। এর পাশাপাশি যে মাসেল গুলো তোমাদের বারবার বলতে বলছি, টিবিয়ালিস অ্যান্টেরিয়র পোস্টেরিয়র পপ্লিটিয়াস গ্যাস্ট্রোকনোমিয়াস সোলিয়াস, এই মাসেল গুলোর অরিজিন তো জানতে হবে। এই নিয়ে আগেও আলোচনা করছি যখন এই পার্ট গুলো পড়াইছি। তবে এই তিনটা মাসেলের যে ইনসারশন, এই তিনটা জানতে হবে। এর মধ্যে একটা জিনিস খেয়াল করো, এই সার্টোরিয়াস কিন্তু এবারের পরীক্ষা আসছে, অরিজিন, ইনসারশন, নার্ভস অফ রিঅ্যাকশন। এই তিনটা মাসেল আমরা দেখতেছি কি বলছে যে মিডিয়াল সারফেস, আপার পার্ট অফ দ্য মিডিয়াল সারফেস অফ দ্য টিবিআই ইনসারশনে ফ্রম বিফোর ব্যাকওয়ার্ড, সামনে থেকে পিছনে। এসসি এসজিএস, সার্টোরিয়াস গ্রাসিলিস সেমিটেন্ডিনোসাস। ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস মানে সামনে থেকে পিছনে। তাহলে এখানে দেখি সার্টোরিয়াস গ্রাসিলিস সেমিটেন্ডিনোসাস। আমরা যদি মাসেলের কম্পার্টমেন্ট হিসাব করি, তাহলে একটা হলো এন্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল, একটা মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেল, আর একটা হলো পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল। এইভাবে মনে রাখো যে ওইখানে ঠিক এই একই স্টাইলে ওই ইনসারশনও ঠিক একই স্টাইলে অ্যারেঞ্জমেন্টটা হয়।
এখন আমরা একটা চ্যাপ্টারে আসছি, এই চ্যাপ্টার 119 নম্বর পেজে ফ্রন্ট অফ দ্য লেগ এন্ড ডরসাম অফ দ্য ফুট, ওই চ্যাপ্টারের এখানে একটা ছোট অংশ আমি স্কিপ করে গেছিলাম। এখানে আছে এটা, এখানে একটা শব্দ আছে দেখো, গাইরোপস। গাইরোপস, the three muscles inserted into the upper part of the medial surface of the tibia represent the muscles of each of the three compartments of the thigh. Corresponds to the three elements of the hip bone: sartorius anterior, gracilis medial, আর semitendinosus posterior। দেখছো, semitendinosus posterior। তাহলে এই যে তিনটা মাসেল একই জায়গায় ইনসারশন দিছে, তিনটা মাসেল আবার আসছে কোথা থেকে? তিনটা আলাদা কম্পার্টমেন্ট থেকে, আবার তাদের নার্ভ সাপ্লাই আবার তিনটা আলাদা। এরপর একটা পয়েন্ট আছে, দিস থ্রি মাসেলস আর অ্যাঙ্কর্ড বিলো at one point and spread above to span the pelvis like three strings of a tent. For these arrangements, it appears they act as a guide rope to establish the bony pelvis on the femur. তাহলে এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। গাইরোপস মাসেল কারা? তিনটা মাসেল যারা অরিজিন নিছে তিনটা আলাদা জায়গায়, কিন্তু তারা ইনসারশন নিছে কোথায়? একটা পয়েন্টে। সেই পয়েন্টটাই হলো upper end of the medial surface of the tibia। আমরা একটু ইসের ছবিতে একটু তৈরি করি ছবিটা। sartorius, gracilis, তাহলে আমরা একটু মাসেল গুলো খেয়াল করি। তাহলে আমরা হিপ বোনের সাথে মাসেল তিনটার অরিজিন খেয়াল করি। হিপ বোনে আমরা তিনটা পার্ট পড়ছিলাম, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, এবং আমরা দেখতেছি যে সার্টোরিয়াস আসছে ইলিয়াম থেকে, গ্রাসিলিস আসছে পিউবিস থেকে, এবং সেমিটেন্ডিনাসাস আসছে ইসচিয়াম থেকে। অর্থাৎ তিনটা মাসেলের অরিজিন তিন জায়গা, কিন্তু আলটিমেটলি তারা গিয়ে ইনসারশন দেয় কোথায়? টিবিয়ার মিডিয়াল সারফেসে। তিনটার গিয়ে ইনসারশন কোথায়? টিবিয়ার এই যে আপার এন্ডের মিডিয়াল সারফেসে। সবার সামনে সার্টোরিয়াস, তারপরে গ্রাসিলিস, তারপরে হলো সেমিটেন্ডিনোসাস। তাহলে তিনটা মাসেল। তাহলে আমরা একটা ওই তাবু যখন টানানো হয় তখন এই জিনিসটাকে ই করা হয় যে মানে নৌকার পালের মতো অনেকটা, যে একটা পয়েন্টে দড়িগুলো বাঁধা থাকে, কিন্তু দড়ির মাথাটা একটা মানে পাল তোলার নৌকার মতো যদি চিন্তা করি, তাহলে দড়ির মাথাটা তিনটা পয়েন্টে গিয়ে ফিক্স থাকে, অনেকটা প্যারাসুটের মতো চিন্তা করতে পারে। অর্থাৎ যা হয়েছে সেটা হলো যে এই হিপ বোনটাকে ফিমারের উপর ধরে রাখছে এই তিনটা মাসেল, এরকম একটা ফিচার তৈরি করছে এই তিনটা মাসেল মিলে। এই জন্য এই তিনটা মাসেলকে বলা হয় গাইরোপস। কি বলা হয়? গাইরোপস। ওই যে যারা বাধা স্কাউট যারা করে তারা এই গাইরোপস ভালো চিনে। এবং এই তিনটা মাসেলের অরিজিন হিপ বোনের তিনটে আলাদা লোকেশনে, এবং তারা গিয়ে ইনসারশন দিছে কোথায়? মিডিয়াল সারফেস অফ দ্য টিবিয়া। এটা হলো মিডিয়াল সারফেস অফ দ্য টিবিয়া এর আপার এন্ডে, এই লোকেশনে। তাহলে টিবিয়া যখন হাতে নিবা, তিনটা অ্যাটাচমেন্ট কমন। হোয়াট আর দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য সুপিরিয়র সারফেস অফ দ্য কন্ডাইলার, ইন্টারকন্ডাইলার স্পেস। এই যে ইন্টারকন্ডাইলার যে স্পেসটা আছে, এখানে কি অ্যাটাচমেন্ট? আর একটা অ্যাটাচমেন্ট হলো টিবিয়াল টিউবারোসিটিতে কি অ্যাটাচমেন্ট? আর একটা অ্যাটাচমেন্ট হলো যে আপার এন্ড অফ দ্য টিবিআই মিডিয়াল সারফেসে কোনো ইম্পর্টেন্ট অ্যাটাচমেন্ট আছে কিনা, গাইরোপের অ্যাটাচমেন্ট। এর পাশাপাশি যেসব মাসেলের অরিজিন ইনসারশন জানার দরকার, সোলিয়াস, তারপরে কি বলে পপ্রিটিয়াস, সোলিয়াস, টিবিয়ালিস অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, এই কয়টা তো মাসেল তো জানতে হবে। তাহলে টিবিয়াল টিউবারোসিটি, ইন্টারকন্ডাইলার এরিয়ার অ্যাটাচমেন্ট,
এই এই টিবিয়া এইটাই হলো মেইনলি ইম্পর্টেন্ট। আর হলো এটা কোন টাইপের বোন? অবশ্যই লং। এবং এটা আর আরেকটা কমন কোশ্চেন প্রত্যেকটা বোন হাতে নিলে, যে এই বোনটা কি কি জয়েন্ট ফর্ম করে, এই বোনটা অন্য কোন কোন বোনের সাথে কি কি জয়েন্ট ফর্ম করে। তাহলে টিবিয়া ফিমারের সাথে কি জয়েন্ট ফর্ম করছে, টিবিয়া ফিবুলার সাথে কি জয়েন্ট ফর্ম করছে, টিবিয়া কি বলে টেলাসের সাথে কোন টাইপের জয়েন্ট ফর্ম করছে, একদম কমন কোশ্চেন। জয়েন্টের নাম এক জিনিস আর টাইপ অফ জয়েন্ট আরেক জিনিস। ধরো ফিমোরো টিবিয়াল জয়েন্ট কোন টাইপের জয়েন্ট, আবার টিবিও ফিবুলার জয়েন্ট কোন টাইপের জয়েন্ট, এগুলা কিন্তু একটু জানতে হবে প্রত্যেকটা মরফোলজি, এবং এই জিনিসটা কিন্তু মাস্ট। অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট, এই যে ধরো এখানে এই হলো মিডিয়াল, এভাবে দুইটা আঙ্গুল যদি আমরা এইভাবে রাখি, আবার এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুল যদি আমরা এইভাবে রাখি, তাহলে ক্রুশিয়েট লিগামেন্ট গুলোর অ্যাটাচমেন্ট আমাদের মাথায় আসবে। এরপরে অ্যান্টেরিয়র ক্রুশিয়েট দুইটা লিগামেন্টের মধ্যে, সরি কি বলে মেনিসকাসের এন্ডের মধ্যে ক্রুশিয়েট লিগামেন্ট অ্যান্টেরিয়রটা ঢুকাই দিবা, আর একদম পিছনে নিয়ে যাবা পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, তাইলে এটা খুব সহজে মেমোরাইজ থাকবে। তাহলে আজকে এই পর্যন্ত, এই জন্য হার্ড পার্ট পড়ানো মানে খুব অল্পের মধ্যে পড়ানো টাফ, একটা পড়াইতে গেলে আরো 10টা জিনিস চলে আসে। এবং তোমরা অবশ্যই একটা টপিক যখন পড়বা তখন আমি যে সামনে প্রফের কার্ড তৈরি হবে, প্রফের কার্ডটা তোমাদের সাথে শেয়ার করবো, যে একটা প্রফে মানে টপিক গুলো কিছু শেয়ার করবো, যে একটা প্রফের কার্ড কি জিনিস। মানে একটা লটারির মতো তুমি একটা কার্ড তুলে নিবা, সেখানে একটা বোনসের নাম লেখা থাকবে, বোনসের সামনে টপিক গুলো লেখা থাকবে, যে জেনারেল ফিচার্স, মাসেল অ্যাটাচমেন্ট। হ্যাঁ, স্যাররা কিন্তু ওই পয়েন্ট গুলো ধরে ধরে কোশ্চেন গুলো জিজ্ঞেস করে। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। কালকে তো অফ, শুক্রবার দিন আবার সকালে ক্লাস নেব, এবং নেক্সট উইকে আমাদের আইটেম শুরু হবে। এর মাঝখানে যদি দুই একটা টপিক পড়ানো লাগে জানাই, যে এই কারণে এগুলো তোমরা একটু নিজেরা পড়াও, পড়ে তারপর একটু বলো যে এই জিনিসটা বুঝি না। ঠিক আছে, অনেক সহজ কোশ্চেন হইলেও কোনো সমস্যা নেই। অরিজিন ইনসারশন ঠিক আছে, এটা আমি আগেও আলোচনা করছি, কোনো সমস্যা নেই। মেনিসকাস বইতে ওই সেদিনকে পড়াইছি জয়েন্ট যে চ্যাপ্টারটা, সেখানে মেনিসকাসের কিছু ডিটেলস আছে। যে শব্দটা বুঝো না সেই শব্দটা বোঝার চেষ্টা করবা, যে ফাইব্রো কার্টিলেজ বুঝো না, তাইলে কার্টিলেজে চলে যাও, কার্টিলেজ কয় টাইপের, কোনটা কোন টাইপের কার্টিলেজ কোথায় লাগে, এই পয়েন্টে চলে যাও, একদম রুটে চলে যাও, আর নাহলে কিন্তু কিছু মনে থাকবে না। এক্সাম, হ্যাঁ এক্সাম ওপেন থাকবে একদম, অ্যান্সার দিবা সাথে সাথে রেজাল্ট হয়ে যাবে, অটোমেটেড থাকবে টোটালি। যে খুশি দিয়ে দিও, ওইখানে তোমরা এক্সাম দেওয়ার সাথে সাথে মার্কস পেয়ে যাবা।